প্লিজ আরিয়ান ভাইয়া, আমার হাতটা ছাড়ো, আমার ব্যথা লাগছে তো। আরিয়ান আরো শক্ত করে মাইশার হাত ধরল। মাইশা ব্যথা পেয়ে ঠুকরে কেঁদে উঠল। কাঁদো কাঁদো স্বরে আরিয়ানকে বলল। প্লিজ ভাইয়া, আমার হাতটা ছেড়ে দাও না, আমার খুব ব্যথা লাগছে। আরিয়ান মাইশাকে ওয়ালের সাথে চেপে ধরে বলল। তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? খুব পাকনা গজিয়েছে তোর। অশ্রু মিশ্রিত চোখে ভ্যাবলা ক্লান্তের মতো ফ্যাল ফ্যাল করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে মাইশা। মাইশা বুঝতে পারছে না আরিয়ান ওর সাথে এমন ব্যবহার করছে কেন। মাইশা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষে কিছুটা চিল্লিয়ে মাইশা আরিয়ানকে বলল। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন বলো তো? কি করেছি আমি? আরিয়ান অগ্নি দৃষ্টি নিয়ে মাইশার গাল দুটো চেপে ধরে বলল। চুপ, একদম চুপ। আমার সাথে একদম আওয়াজ তুলে কথা বলবি না। কি করেছিস তুই? না, তুই আমার পিএ। তোর যত কাজ আর কথা শুধুমাত্র আমার সাথে। ম্যানেজারের সাথে তোর এত কথা কিসের রে? তোমার বিয়ে হয়েছে বলে কি তুমি আমার মাথা কিনে নিয়েছো? আমার কি কারোর সঙ্গে কথা থাকতে পারে না? আরিয়ান অগ্নিমূর্তি ধারণ করে মাইশাকে বলল। এই, তোকে আমি নিষেধ করেছি না এই অফিসের কোনো স্টাফের সাথে কথা না বলতে? তুই আমার কথা অমান্য করলি কেন বল? তুই কি ভুলে গেছিস তুই কোন পরিবারের মেয়ে? মাইশার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে আরিয়ানের এই ব্যবহারে আর কথাগুলোতে। আরিয়ান সবসময় অপরাজিতার প্রতি একটা অধিকার ফলাতে চায়। আরিয়ান এমনিতেই অনেক গম্ভীর টাইপের, সবার কাছে ভালো আর ভদ্র হলেও মাইশার কাছে যেন একটা আতঙ্ক। সব সময় মাইশাকে শাসনের উপরে রাখে আরিয়ান। সেই ছোটবেলা থেকেই আরিয়ান মাইশার সাথে এমন করে। মাইশা আরিয়ানের ফুফাতো বোন। মাইশার বাবা আর মা দুজনেই ছোটবেলায় মারা গেছে। হঠাৎ করে মাইশার বাবা, তাই আরিয়ানের বাবা আজমত সাহেব মাইশাকে কোথাও যেতে দেননি, নিজের বাড়িতেই রেখে দিয়েছিলেন। তাই ওর বাবা আর মা মারা যাবার পর থেকেই মাইশা তার মামা আজমত সাহেবের বাড়িতেই থাকে আর তাদের অফিসেই চাকরি করে। কারণ মাইশার এইভাবে মামা আর মামির উপরে বসে খেতে তার বিবেকে খুব বাধে। তাই তার মামা প্রাইভেট অ্যাসিস্ট্যান্টের পোস্টটা মাইশাকে দিয়েছিল। তার মামার বয়স হয়ে যাওয়াতে অফিসের সমস্ত দায়িত্ব ও তার ছেলে আরিয়ানকে বুঝিয়ে দিয়েছে। আরিয়ান এখন মাইশাকে যেন তার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট নয়, তার প্রাইভেট সম্পত্তি মনে করে। আরিয়ান সবসময় মাইশার সব ব্যাপার নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে, যা একদমই পছন্দ নয় মাইশার। কই, মাইশা তো কখনো ওর কোনো ব্যাপারে নাক গলায় না, তাহলে আরিয়ান কেন মাইশার সব ব্যাপারে নাক গলাতে আসে? মাইশা খুব স্বাধীন চেতা মনের একটা মেয়ে, স্বাধীনভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে চায়, কিন্তু সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে আরিয়ান। আজকে আরিয়ানের এই বাড়াবাড়িটা একদমই সহ্য হচ্ছে না মাইশার কাছে। আজকে আরিয়ানের বাড়াবাড়িটা একদম মাত্রাতিরিক্ত হয়ে গেছে মাইশার কাছে। মাইশা একবার ভেবেছিল এখান থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে? তার যে আর যাবার কোনো জায়গা নেই। আর তাছাড়াও তার মামা আর মামি তাকে অনেক ভালোবাসে, তাদেরকে ছেড়ে যেতেও ইচ্ছে করে না। কিন্তু আর কতদিন সহ্য করবে মাইশা? কি মনে করে কি সে নিজেকে? তাদের বাড়িতে থাকে বলে সে যা ইচ্ছা তাই করবে? মাইশা কিছুটা সাহস নিয়ে রাগ দেখিয়ে আরিয়ানকে বলল। আরিয়ান ভাইয়া, তোমার সমস্যাটা কি? তুমি কেন এরকম করো আমার সাথে? আরিয়ান দাঁতে দাঁত চেপে মাইশাকে বলল। তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? তোর সাহস কি করে হয় এই আরিয়ান চৌধুরীকে প্রশ্ন করার? তুই কি ভুলে গেছিস আমি তোর বস? আর একটা কথাও না বলে এখন বাসায় চল, তারপর ওই ম্যানেজারকে আমি দেখে নিচ্ছি। এই বলে আরিয়ান মাইশার হাতটা আবার শক্ত করে ধরল। মাইশা আর নিজেকে সংযত রাখতে পারল না। এক ঝটকায় আরিয়ানের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল। দেখো আরিয়ান ভাইয়া, এই বাড়াবাড়িগুলো কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও, আমি একাই বাসায় চলে যেতে পারবো। আর আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন শুধু শুধু রিয়াদ ভাইয়ের উপর ক্ষেপে আছো? উনি এমন কি করেছে? আরিয়ান মাইশাকে জোরে একটা ধমক দিয়ে বলল। চুপ, আর একটা কথাও বলবি না। খুব সাহস বেড়ে গেছে তোর না? আজকে বাসায় চল। এই বলে আরিয়ান অফিস থেকে হাত ধরে টেনে নিয়ে মাইশাকে গাড়িতে বসালো। আরিয়ানের রাগে যেন গা ফেটে যাচ্ছে। মাইশাকে অনেকবার নিষেধ করেছিল কোনো ছেলের সাথে কথা না বলতে। কোনো ছেলের সাথে মাইশাকে একদম সহ্য করতে পারে না আরিয়ান। সিসি ক্যামেরায় মাইশাকে ম্যানেজারের সাথে হেসে হেসে কথা বলতে দেখে আরিয়ানের মাথায় রক্ত উঠে গিয়েছিল। আরিয়ানের সাথেও তো এত সুন্দর করে হেসে কখনো কথা বলে না মাইশা। আরিয়ান দেখতে তো কোনো দিক থেকে খারাপ নয়, দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট। লম্বা 6 ফুটের উপরে,
ছোট করে চাপ দাড়ি রাখা, সুঠাম দেহ, সুন্দর করে কাটিং আর জেল দেওয়া চুল, কথা বলা, ভাবভঙ্গি, হাঁটা চলার স্টাইল যে কোনো মেয়েরই নজর কাড়বে। এক কথায় বলতে গেলে যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ক্রাশ খাবে। কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আরিয়ানের। আরিয়ানের ভালো লাগা, আকর্ষণ সব কিছু মাইশাকে ঘিরে। কেমন একটা অজানা টান আর অনুভূতি কাজ করে মাইশার জন্য আরিয়ানের মনে। আরিয়ান মাইশাকে বারবার করে নিষেধ করেছিল কোনো ছেলের সাথে কথা না বলতে, কিন্তু মাইশা আরিয়ানের নিষেধ অমান্য করে। ম্যানেজারের সাথে মাইশাকে এত হাসাহাসি করে কথা বলতে দেখে যেন সরাসরি আরিয়ানের কলিজায় গিয়ে লাগলো। এই দৃশ্য সহ্য করতে না পেরেই মাইশার সাথে এমন ব্যবহার করেছে আরিয়ান। মাইশাকে গাড়িতে উঠিয়ে জোরে জোরে গাড়ি ড্রাইভ করতে লাগলো আরিয়ান। আরিয়ানের এত জোরে গাড়ি ড্রাইভ করতে দেখে মাইশা ভয় পেয়ে গেল। মাইশা আরিয়ানকে বলল, প্লিজ আরিয়ান ভাইয়া, আস্তে গাড়ি চালাও, আমার খুব ভয় লাগছে। মাইশার কোনো কথাই কানে নিল না আরিয়ান। মাইশা ভয় পেয়ে আরিয়ানের হাত চেপে ধরল। হঠাৎ আরিয়ান জোরে গাড়িটা ব্রেক করলো। মাইশা তাল সামলাতে না পেরে মিরর গ্লাসের সঙ্গে ওর কপালে বাড়ি খেতে নিচ্ছিল। তখনই আরিয়ান ওর কপালের সামনে হাত রাখলো। মাইশা ভয়ে চোখ বন্ধ করে আছে। খুব মায়াবী লাগছিল ওর মুখটা দেখতে। ওর মুখে কিছুটা বিরক্তির ছাপও স্পষ্ট। হঠাৎ ধাক্কা লাগার কারণে কিছুটা চুল কপালের উপরে এসে এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে মাইশাকে খুব সুন্দর লাগছে দেখতে। আরিয়ান এক দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে আছে। মাইশার সেই দিকে কোনো খেয়াল নেই। ওর দৃষ্টি সামনের দিকে স্থির। কেউ কোনো কথা বলছে না। ওদের মধ্যে পিনপতন নীরবতা। হঠাৎ মাইশার ফোনটা বেজে উঠল। মাইশা ফোন বের করে সঙ্গে সঙ্গে সাইলেন্ট করে দিল। বারবার কেউ মাইশাকে ফোন দিচ্ছে আর মাইশা বারবার সাইলেন্ট করে দিচ্ছে। মাইশা যেন ফোনটা রিসিভ করতে চেয়েও রিসিভ করতে পারছে না আরিয়ানের ভয়ে। হঠাৎ করে আরিয়ান মাইশার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখলো ম্যানেজার রিয়াদ বারবার ওকে ফোন দিচ্ছে। রাগে আরিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আরিয়ান মাইশার ফোন থেকে সিমটা খুলে ভেঙে ফেলল। মাইশা সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলে উঠল, এটা তুমি কি করলে? আমার সিমটা ভেঙে ফেললে কেন? আরিয়ান অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো মাইশার দিকে। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ওই আগুনে যেন মাইশাকে এখনই ও পুড়িয়ে মারবে। মাইশা ওর ফোনটা নেবার জন্য হাত বাড়াতে যাবে, তখনই আরিয়ান ওর ফোনটা গাড়ির জানলা দিয়ে বাইরে ফেলে দিল। মাইশা ওর ফোনটা আনার জন্য গাড়ি থেকে নামতে যাবে, তখনই আরিয়ান ওর চুলের মুঠি ধরে ওকে বলল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, খুব শখ না তোর রিয়াদের সাথে কথা বলার? মাইশা ওর চুলে ব্যথা পেয়ে কাতরাতে কাতরাতে বলল, আমার খুব ভয় লাগছে আরিয়ান ভাইয়া, ছাড়ো প্লিজ। আরিয়ান ওর কোনো কথাই পাত্তা না দিয়ে নিজের ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দিল। হঠাৎ জোরে একটা কামড় বসিয়ে দিল মাইশার ঠোঁটে। মাইশা ব্যথায় কুকড়ে উঠল। মাইশার ঠোঁট আরিয়ানের দখলে, তাই মাইশা ব্যথায় ছটফট করতে লাগলো। প্রায় 15 মিনিট পর আরিয়ান মাইশাকে ছেড়ে দিল। মাইশার সঙ্গে সঙ্গে তার ঠোঁট চেপে ধরল। মাইশার ঠোঁট কেটে রক্ত পড়ছে। আরিয়ান ওর ঠোঁটটা বৃদ্ধা আঙ্গুলি দিয়ে এপাশ তোখে ওপাশ মুছে দিয়ে মাইশার গাল দুটো চেপে ধরে বলল, এরপর থেকে কোনো দিন যদি আমার কথার অবাধ্য হয়েছিস, আমার অপছন্দের বাহিরে কোনো কাজ করেছিস, তাহলে তার ফল এর থেকে অনেক বেশি ভয়ানক হবে। আরিয়ানের ঠোঁটের কোণে টেবিল মার্কা একটা হাসি দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলো। মাইশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মাইশার নিজেকে যেন খাঁচায় বন্দি একটা পাখির মতো মনে হচ্ছে, যেখানে তার বিন্দু মাত্র স্বাধীনতা নেই। তার জীবনের সকল স্বাধীনতা আর সকল সিদ্ধান্ত যেন আরিয়ান নিয়ে বসে আছে। মাইশার খুব কষ্ট লাগছে তার ফোনটার জন্য। ফোনটা সে প্রথম বেতনের টাকা পেয়ে কিনেছিল। আরিয়ান তার বড়লোক মামার ছেলে, তার কাছে এই সামান্য ফোন কিছুই না, কিন্তু মাইশার কাছে অনেক কিছু। কিছুক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছে গেল। মাইশা দ্রুত গাড়ি থেকে বের হয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। মাইশাকে এভাবে দৌড়ে রুমে চলে যেতে দেখে আরিয়ানের ছোট বোন আলিয়া বুঝতে পারল তার ভাই অবশ্যই মাইশাকে আবার কিছু না কিছু বলেছে। তার ভাইটাকে নিয়ে আলিয়া আর পারে না। কেন যে ও মাইশার সাথে এমন করে? মাইশার প্রতি যখন ওর এতই ভালোবাসা, তাহলে কেন মাইশাকে ওর মনের কথাটা বলে দিচ্ছে না? কথাগুলো ভাবতে ভাবতে মাইশার রুমের দিকে গেল আলিয়া। মাইশা তার বাবা আর মায়ের ছবিটা বুকে নিয়ে অঝরে কাঁদছে। আজ নিজেকে এই পৃথিবীতে বড় অসহায় আর নিঃস্ব লাগছে মাইশার। মাইশা তার বাবা আর মায়ের ছবিতে হাত বুলাতে বুলাতে বলল, মা বাবা, তোমরা কেন তোমাদের সাথে আমাকে নিয়ে গেলে না? তাহলে তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। প্রতিনিয়ত যে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, আমি যে এটা বোঝাতেই পারছি না।
যে আমারও একটা মন আছে, আমারও ইচ্ছে করে স্বাধীনভাবে বাঁচতে। আমার জীবনটা যেন একটা বন্দি পাখির মতো হয়ে গেছে, আমি যে আর পারছি না। কথাগুলো বলছে আর মাইশার চোখ দিয়ে অঝরে অশ্রু ধরা ঝরে পড়ছে। তখনই আলিয়ার আগমন ঘটল। আলিয়া মাইশার কাঁধে হাত রাখলো। মাইশা সঙ্গে সঙ্গে নিজের চোখের পানিটা মুছে নিল। আলিয়া মাইশাকে ওর দিকে ঘুরিয়ে বলল, মাইশা, ভাইয়া তোকে আজকেও বকাবকি করেছে তাই না? মাইশা আলিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই বাড়িতে একটা মাত্র আলিয়ার সাথে মাইশা একটু মন খুলে কথা বলতে পারে, নিজের মনের কষ্টটা একটু হলেও শেয়ার করতে পারে। আলিয়া মাইশার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে মাইশা, বল তো আমাকে। ভাইয়া কি আজকেও তোকে অনেক বকেছে? মাইশা কান্নারত কণ্ঠে বলল, শুধু কি বকা, আজকে আরিয়ান ভাইয়া ভাইয়া তো আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আচ্ছা আলিয়া, আমি তোদের বাসায় আছি বলেই কি আরিয়ান ভাইয়া আমার সাথে যা ইচ্ছা তাই করবে? এভাবে বলিস না মাইশা, তুই ভুল ভাবছিস ভাইয়াকে। ভাইয়া যা করে তোর ভালোর জন্যই করে, তুই একদিন না একদিন ঠিক বুঝতে পারবি। মাইশা কিছুটা রাগ নিয়ে আলিয়াকে বলল, এমন ভালো আমার দরকার নেই আলিয়া, যেখানে কোনো স্বাধীনতা থাকে না, মানুষের কোনো মূল্যায়ন থাকে না, যেভাবে ইচ্ছা তার সাথে খারাপ ব্যবহার করে, সেই ভালোর আমার কোনো প্রয়োজন নেই আলিয়া। হঠাৎ কিছু ভেঙে যাওয়ার আওয়াজ আসে মাইশার ঘরের সামনে থেকে। ওরা মাইশার ঘরের সামনে এগিয়ে গিয়ে দেখলো একটা ফুলদানি মাইশার ঘরের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আলিয়া বুঝতে পারলো তার ভাই অবশ্যই এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মাইশার কথাগুলো আরিয়ান সহ্য করতে না পেরে তার রাগটা এই ফুলদানির উপর ছেড়েছে। মাইশা ফুলদানিটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা তো সেই ফুলদানিটা যেটা কিছুদিন আগে রিয়াদ তাকে গিফট করেছিল। আরিয়ান এই ফুলদানিটাকেও ছাড়লো না। এই ফুলদানিটা কি দোষ করেছিল? এই ফুলদানিটা খুব পছন্দের ছিল মাইশার। আরিয়ান তার পছন্দের জিনিসগুলো সব এক এক করে নষ্ট করে দিচ্ছে। তখন ফোন, আর এখন এই ফুলদানি। আরিয়ান আর কত এভাবে অত্যাচার করবে তার উপরে? আরিয়ান রাগে গজগজ করতে করতে রুমের এই পাশ থেকে ওপাশ হাঁটছে। আরিয়ানের ইচ্ছা করছিল সব ভেঙে চুরে চুরমার করে দিতে। আরিয়ান রাগে কটমট করতে করতে বলল, খুব শখ না তোর অন্যের দেয়া জিনিস খুব সুন্দর করে নিজের কাছে সাজিয়ে রাখার? তোর শখের জিনিসটা তো ভেঙে গেল, এইভাবে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেব আমি ছাড়া তোর জীবনে অন্য কোনো কিছু প্রাধান্য পেতেই পারে না। মুক্তি চাস না তুই আমার কাছ থেকে? রিয়াদ আরও বেশ কয়েকবার মাইশার ফোনে কল দিল, কিন্তু কিছুতেই মাইশার ফোনে কল ঢোকাতে পারছে না রিয়াদ। রিয়াদ এক বুক হতাশা নিয়ে মনে মনে আওড়ালো, কেন যে মাইশা নিজের ফোনটা বন্ধ করে রেখেছে বুঝতে পারছি না। আমার যে মাইশার সাথে কথা বলা ছাড়া মোটেও ভালো লাগছে না, কেমন যেন পাগল পাগল লাগছে নিজের কাছে। মাইশা কি ওর মনের কথা বোঝে না? যত দ্রুত সম্ভব মাইশাকে ওর মনের কথা বলে দিতে হবে। ঠোঁটের কোণে খুব ব্যথা করছে মাইশার। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো ওর ঠোঁটটা অনেকটা ফুলে গেছে। মাইশা একটা মলম বের করে ওর ঠোঁটে লাগিয়ে দিল। টপ করে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো মাইশার চোখ থেকে। মাইশা নিজ মনে ভাবছে কবে তার মুক্তি মিলবে এখান থেকে। এদিকে আরিয়ানের রাগ কমে যেতেই কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে আরিয়ানের মনের মধ্যে। আজকে মাইশার সাথে ও অনেক বেশি রাফ বিহেভ করে ফেলেছে। আরিয়ানের উচিত ছিল নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোলে রাখার, কিন্তু কি করবে? আরিয়ানের রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা যে মাইশা বুঝতেই চায় না। একটা অপরাধবোধ কাজ করছিল আরিয়ানের মনের মধ্যে। কিভাবে যে মাইশার কাছে সরি বলবে বুঝতে পারছে না আরিয়ান, কিন্তু যেভাবেই হোক আরিয়ানকে মাইশার কাছে সরি বলতেই হবে, তা না হলে আরিয়ান শান্তি পাচ্ছে না। আরিয়ান সঙ্গে সঙ্গে মাইশার রুমের দিকে চলে গেল, কিন্তু রুমে যেয়ে মাইশাকে পেল না আরিয়ান। মাইশাকে খুঁজতে খুঁজতে ছাদে যেয়ে দেখলো মাইশা মন খারাপ করে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আরিয়ান মাইশার কাছে এগিয়ে গেল। মাইশা আরিয়ানকে দেখা মাত্রই ছাদ থেকে চলে যাচ্ছিল। তখনই আরিয়ান মাইশার হাত টেনে ধরল। মাইশার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আরিয়ান ভাই আমার হাতটা ছাড়ো, আমি নিচে যাব। আরিয়ান হঠাৎ মাইশার সামনে 2 কানে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। মাইশা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান তার 2 কানে ধরে আবেগ মাখা কণ্ঠে বলল, আই অ্যাম ভেরি সরি মাইশা, রিয়েলি আই অ্যাম সো সরি, প্লিজ ফরগিভ মি প্লিজ। মাইশা শুধু অবাক হয়ে আরিয়ানকে দেখে যাচ্ছে।
মাইশা কি বলবে ভেবে পাচ্ছে না। তখন আরিয়ান তার সাথে ওই রকম ব্যবহার করলো। একটু আগে তার শখের ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো, এখন আবার তার কাছে সরি বলছে। মাইশা কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কিরে কথা বল। সরি বললাম তো। সত্যি আমার তোর সাথে এমনটা করা একদম ঠিক হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন কি কান ধরে উঠবস করলে খুশি হবি? আরিয়ান আবার মাইশাকে বলল। এই বলে আরিয়ান কান ধরে উঠবোস করতে যাচ্ছিল, তখনই মাইশা তাকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস হয়েছে হয়েছে, আর তো ঢং করতে হবে না। তোর জন্য আমি সব কিছু করতে পারি রে, কিন্তু তুই বুঝিস না। কি বুঝবো? আরিয়ান মাইশার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই এমন কেন মাইশা? তুই কি কখনো আমার মনের কথাটা বুঝবি না? আরিয়ান তার পকেট থেকে মাইশাকে একটা চকলেট বের করে দিল। আরিয়ান জানে মাইশা চকলেট অনেক পছন্দ করে। মাইশা চকলেটটার দিকে তাকিয়ে ভাবছে। নিজে কষ্ট দেয় আবার নিজে এসেই সরি বলে। আমার পছন্দ অপছন্দ সব দিকটা খুব সুন্দরভাবে খেয়াল রাখে, তারপরও কেন আমার সাথে এমন করে সে? মাইশা আরিয়ানের হাত থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলো। আরিয়ান এক দৃষ্টিতে মাইশার চকলেট খাওয়া দেখছে। চকলেট খেতে খেতে কিছুটা চকলেট মাইশার ঠোঁটে লেগে গেল। আরিয়ান মাইশার ঠোঁটে লেগে যাওয়া চকলেটটা হাত দিয়ে মুছে দিল। হঠাৎ করে মাইশা আহ করে উঠল। আরিয়ান মাইশার ঠোঁটের দিকে তাকিয়ে দেখলো মাইশার ঠোঁটটা ফুলে আছে। ঠোঁটের কোণের হালকা কাটা দাগটা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আরিয়ানের গাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনাটার কথা মনে পড়ল। আরিয়ানের নিজের প্রতি নিজের ধিক্কার দিতে ইচ্ছে করছে। কি করে পারলো সে নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে কষ্ট দিতে? আরিয়ান কি বলবে বুঝতে পারছে না। কথাগুলো ভাবতে ভাবতে আরিয়ানের চোখ গেল মাইশার দিকে। মাইশার চুলগুলো খোলা, বাতাসের চুলগুলো উড়ছে আর কিছু কিছু চুল ওর কপালে এসে পড়ছে। মাইশা কিছুক্ষণ পরপর কপাল থেকে ওর চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিচ্ছে। খোলা চুলে চকলেট খাওয়া অবস্থায় মাইশাকে খুব অপরূপা লাগছিল। আরিয়ান মুগ্ধ হয়ে মাইশার দিকেই তাকিয়ে আছে। মাইশা আরিয়ানকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরিয়ানের সামনে একটা তুড়ি মারল। তুড়ির শব্দে আরিয়ানের ধ্যান ভাঙল। মাইশা চকলেটের শেষ অংশটাও মুখে পুরে দিতে দিতে আরিয়ানকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার নজর লাগবে না, পরে তো আমার পেট খারাপ করবে। আরিয়ান মনে মনে বলল, তোমার উপর আমার নজর তো সেই কবেই লেগে গেছে। সেই নজর আর কোনো দিনও সরবে না। বেশ কিছুক্ষণ পর আরিয়ান আর মাইশা ছাদ থেকে নিচে নেমে গেল। ছাদ থেকে নেমে মাইশা তার মামিকে রান্নাঘরে হেল্প করতে গেল। আলিয়া লেখাপড়া করে, তাই তার মাকে তেমন হেল্প করতে পারে না। আর মাইশা তো অফিস নিয়েই ব্যস্ত থাকে, তার মামিকে তেমন একটা হেল্প করা হয় না। তার মামি সারাদিন ঘরের সমস্ত কাজ করে, তাই মাইশা যতটুকু সময় পায় মামিকে কাজে হেল্প করে। আজও তার অন্যথা হলো না। এদিকে আরিয়ান তার ঘরে চেয়ারে হেলান দিয়ে বসে ভাবছে, যত দ্রুত সম্ভব রিয়াদকে অফিস থেকে বের করে দিতে হবে। রিয়াদকে কিছুতেই মাইশার কাছাকাছি ঘেঁষতে দেওয়া যাবে না। বাবার সাথে এই বিষয়ে আজকে কথা বলতে হবে। রাত্রের বেলা খেতে বসে আরিয়ান তার বাবাকে কথায় কথায় বলল, বাবা, তোমার সাথে অফিসের বিষয়ে আমার একটা কথা ছিল। আরিয়ানের বাবা আমজাদ সাহেব এক লোকমা মুখে নিতে নিতে আরিয়ানকে বলল, কি কথা? কোনো সমস্যা হয়ে গেছে নাকি অফিসে? না, আসলে আমি ভাবছিলাম অফিস থেকে কিছু পুরাতন লোককে ছাঁটাই করে নতুন কিছু লোক নেব। কেন? ওরা কি দোষ করছে? নতুন লোক নিলে অফিসের কাজকর্ম আরও আপডেট হবে, তাই। না রিয়ান, ওরা সবাই আমার অনেক বিশ্বস্ত লোক। আর বিশ্বস্ত লোক যে কাজটা খুব আন্তরিকভাবেই করবে, নতুন লোকগুলো সেইভাবে করবে না। আরিয়ানের বাবার কথা শুনে আরিয়ানের প্ল্যানিংটা একদম ভেস্তে গেল। আরিয়ান তো ভেবেছিল এই সুযোগে তাদের ম্যানেজার রিয়াদকে অফিস থেকে ছাঁটাই করে দিয়ে নতুন ম্যানেজার রাখবে, কিন্তু সেটা আর হলো না। আমজাদ সাহেব আরিয়ানকে সব দায়িত্ব বুঝিয়ে দিলেও অফিসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবার আগে আমজাদ সাহেবকে জানাতে বলেছে, তাই ব্যাপারটা জানাতে হয়েছিল আরিয়ানকে। তা না হলে নিজেই রিয়াদকে অফিস থেকে বের করে দিত। মাইশা আরিয়ানের কথা শুনে ঠিকই বুঝতে পারলো আরিয়ান ঠিক কাকে মিন করছিল অফিস থেকে ছাঁটাই করার ব্যাপারে। কিন্তু মাইশা ভেবে পায় না আরিয়ান কেন রিয়াদের উপর এত রেগে আছে। রিয়াদ তো যথেষ্ট ভালো আর মার্জিত একটা ছেলে, খুব চুপচাপ আর কাজেও অনেক দক্ষ। আরিয়ানের তো রিয়াদের উপর অনেক খুশি হবার কথা, কিন্তু তা না করে উল্টো রিয়াদের উপর আরিয়ান কেন এত ক্ষেপে আছে সেটাই মাইশা বুঝতে পারছে না। খাওয়া শেষ করে মাইশা নিজের রুমের দিকে যেতে নিবে, তখনই আরিয়ান তাকে পেছন থেকে ডাক দিয়ে ওর কাছে এসে একটা প্যাকেট ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে, এই প্যাকেটে কিছু ওষুধ আছে। ওষুধগুলো খেয়ে নিস, ঠোঁটের ব্যথাটা কমে যাবে।
মাইশা প্যাকেটটা আরিয়ানের হাতেই আবার ফিরিয়ে দিয়ে বলল, না আরিয়ান ভাইয়া, তোমার ওষুধ আমার লাগবে না, আমার ব্যথা এমনিতেই ভালো হয়ে যাবে। আরিয়ান মাইশাকে একটু ধমক দিয়ে বলল, চুপ, কোনো কথা বলবি না, যা বলছি সেটা কর। কথাটা বলে আরিয়ান মাইশার হাতে ওষুধের প্যাকেটটা দিয়ে চলে গেল। মাইশা প্যাকেটের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে মনে মনে আওড়ালো। ব্যথা দিয়ে এখন আবার ভালোবাসা দেখাতে এসেছে। রিয়াদের কিছুই ভালো লাগছে না, ও যেন ভিতরে ভিতরে ছটফট করে মরছে। মাইশার সাথে কথা বলতে পারলে হয়তোবা রিয়াদের মনটা কিছুটা শান্ত হতো। এর মধ্যে বেশ কয়েকবার রিয়াদ মাইশার ফোনে কল দিয়েছিল, কিন্তু মাইশার ফোনে কল ঢুকছেই না। রিয়াদের ছটফটানি ক্রমশ বেড়েই চলেছে। রিয়াদ এখন শুধু সকাল হবার অপেক্ষা করছে। কখন সকাল হবে, কখন মাইশাকে এক নজর দেখবে আর ওর সাথে মন ভরে কথা বলবে। আজকের রাতটা যেন রিয়াদের কাছে খুব বড় মনে হচ্ছে। তার অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। পরদিন সকালে রিয়াদ অফিসে গিয়ে মাইশার জন্য অপেক্ষা করছিল। মাইশা এখনো অফিসে আসেনি। রিয়াদ কিছুক্ষণ পরপর পর্যবেক্ষণ করছে মাইশা এসেছে কিনা। কিছুক্ষণ পর রিয়াদ তার কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখতে পেয়ে তার ঠোঁটের কোণে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। মাইশা তার কেবিনে ঢুকতেই রিয়াদ এসে তাকে বলল, তোমার ফোন বন্ধ ছিল কেন গতকালকে মাইশা? তোমাকে কতবার ফোন দিয়েছি জানো তুমি? মাইশা কিছুটা রাগ নিয়ে মনে মনে বলল, ফোন পাবেন কি করে? ওই ডেভিলটা আমার সিমটা ভেঙে ফেলেছে আর ফোনটা ফেলে দিয়েছে। মাইশা কথা বলছে না দেখে রিয়াদ আবার মাইশাকে বলল, কি হলো মাইশা, কথা বলছো না কেন? আসলে আমার ফোনটা হাত থেকে পানিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। উফ, তুমি বিশ্বাস করবে না মাইশা, তোমাকে ফোনে না পেয়ে আমার খুব টেনশন হচ্ছিল তোমার জন্য। পিছন থেকে আরিয়ান বলে উঠল, মিস্টার রিয়াদ, ওর জন্য ভাবার অনেক মানুষ আছে, টেনশন করার অনেক মানুষ আছে। আপনার না ভাবলেও করলেও চলবে। আপনি বরং আপনার কাজটা নিয়ে ভাবুন, তা না হলে আপনাকে আমি এই অফিসে রাখবো কি না সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। নাও লিভ ফ্রম হেয়ার। এইভাবে আরিয়ান চলে আসাতে রিয়াদ অনেকটা ঘাবড়ে গেল। রিয়াদ দ্রুত করে মাইশার কেবিন থেকে বেরিয়ে গেল। রিয়াদ চলে যেতেই আরিয়ান দাঁতের দাঁত চেপে মাইশাকে তীক্ষ্ণ গলায় শাসিয়ে বলল, তোকে আমি আবারও সাবধান করে দিলাম মাইশা, দ্বিতীয়বার যেন ওই রিয়াদের সাথে তোকে আমি কথা বলতে না দেখি। মাইন্ড ইট। মাইশা একরাশ বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, আর ভালো লাগে না আমার প্রতি ডেভিলটার এই খবরদারিগুলো। আমি একদম বিরক্ত হয়ে গেছি। মাইশা বিড়বিড় করতে করতে কথাগুলো বলছিল। তখনই একটা পিয়ন এসে রেপিং করা একটা বক্স মাইশার টেবিলে রেখে বলল, ম্যাডাম, এটা আপনার জন্য একজন পাঠিয়েছে। মাইশা কিছুটা অবাক হয়ে পিয়নকে জিজ্ঞেস করলো, এটা কে পাঠিয়েছে? আমি জানি না ম্যাডাম, একটা লোক এসে এটা আমার হাতে দিয়ে আপনাকে দেওয়ার কথা বলল। মাইশা বুঝতে পারছে না এটা কি আর কেই বা পাঠালো। মাইশা রেপিংটা খুলে দেখলো একটা দামি অ্যান্ড্রয়েড ফোন আর একটা সিম। তার মধ্যে ছোট একটা চিরকুটে লেখা আছে, মাইশা, আমার তরফ থেকে তোমার জন্য সামান্য একটু উপহার। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। মাইশা কিছুই বুঝতে পারছে না কে তাকে ফোন পাঠালো। হঠাৎ পিয়ন আবার এসে তাকে বলল, ম্যাডাম, স্যার আপনাকে ডাকছে। মাইশা ফোনটা টেবিলের উপর রেখে আরিয়ানের কেবিনের দিকে গেল। আরিয়ানের কেবিনে গিয়ে দেখলো আরিয়ান কেবিনে নেই। মাইশা বেশ কিছুক্ষণ আরিয়ানের জন্য অপেক্ষা করে নিজের কেবিনের দিকে চলে গেল। মাইশা কেবিনে ঢুকতেই যা দেখলো তা দেখার জন্য মাইশা একদমই প্রস্তুত ছিল না। মাইশা নিজের কেবিনে এসে দেখলো ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে। মাইশার চোখ যেন চড়ক গাছ হয়ে গেল। মাইশা ভেবে পাচ্ছে না হঠাৎ কে করলো এই কাজটা। ভাবতে ভাবতে মাইশা কিছুটা আন্দাজ করতে পারলো এই কাজটা কে করতে পারে, কারণ যে এই কাজটা করেছে সে সবসময় মাইশার সকল ব্যাপারে তার ময়লা নাকটা গলাতে আসে, তাই সে ছাড়া এই কাজটা দ্বিতীয় আর কেউ করেনি। মাইশা একরাশ রাগ মনের ভিতর নিয়ে ফোনের ভাঙা টুকরোগুলো উঠিয়ে হনহন করে আরিয়ানের কেবিনের দিকে চলে গেল। আরিয়ানের কেবিনে ঢুকে মাইশা দেখলো আরিয়ান কার সাথে যেন খুব ফিসফিসিয়ে ফোনে কথা বলছে। মাইশাকে দেখা মাত্রই সে ফোনটা রেখে দিল। মাইশা আরিয়ানের টেবিলের উপর ফোনের টুকরোগুলো কিছুটা ছুঁড়ে মেরে আরিয়ানকে তীক্ষ্ণ গলায় বলল, এটা নিশ্চয়ই তোমার কাছে, তাই না? এই ফোনটা কি দোষ করলো? কেন এরকম করলে? আরিয়ান মাইশার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পিয়নকে তার কেবিনে ডেকে এনে বলল, এই আবর্জনাগুলো এখনই আমার রুম থেকে পরিষ্কার করো, এইগুলো যেন আমি অফিসের কোথাও না দেখি। মাইশার আগে ফুঁসছে। মাইশা এমনিতেও ফোনটা তার কাছে রাখতো না। এই ফোনটা যে দিয়েছে তা যে কোনোভাবে খোঁজ নিয়ে অবশ্যই তাকে ফোনটা ফিরিয়ে দিত, কিন্তু তার আগে আরিয়ান ফোনটা ভেঙে টুকরো টুকরো করে দিল। মাইশা একদম শিওর এই কাজটা আরিয়ান ছাড়া আর কারো হতেই পারে না,
কারণ মাইশার কেবিনে একমাত্র আরিয়ানই যাতায়াত করে। মাইশা আবারও আরিয়ানকে একই প্রশ্ন ছুড়ে বলল। কি হলো বলছো না কেন? এটা কেন করলে? আমি জানি এই কাজটা তোমার। আরিয়ান মাইশাকে কিছুটা ঝাঁঝালো গলায় বলল। তোর সাহস হয় কী করে আমার কাছে কৈফিয়ত চাওয়ার? আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর এই অফিসটা আমার, তাই কারো কাছে কৈফিয়ত চাওয়ার অধিকারটাও শুধুমাত্র আমার, তোর না। তোকে ঠিক যেই কাজের জন্য রাখা হয়েছে তুই সেই কাজটাই কর। মাইশার আজ খুব রাগ হচ্ছে তার মামার উপর। মামা কেন যে এরকম একটা ডেভিলকে তার অফিসের দায়িত্ব দিল কে জানে। মাইশা আর কোনো কথা না বলে আরিয়ানের রুম থেকে চলে যাচ্ছিল। তখন আরিয়ান মাইশাকে পিছন দিকে ডাক দিয়ে বলল। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে বলেছি। তো কি করব? যা, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয়। তোমার কি আমাকে পিয়ন মনে হয়? এই কাজগুলো করার জন্য অফিসের পিয়ন আছে। আমার পিএকে? আমি। সো আর কোনো কথা না বলে আমার জন্য এই মুহূর্তে ব্ল্যাক কফি নিয়ে আয়। মাইশা আরিয়ানকে একটা মুখ ভেঙচি মেরে কফি আনতে চলে গেল। মাইশা চলে যেতেই আরিয়ান চেয়ারে হেলান দিয়ে হাতে একটা কলম নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল। যা, মাছরাঙা পাখি, ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। জাস্ট ওয়েট বেবি। কথাটা বলে একটা ডেভিল মার্কা হাসি দিল। মাইশার কেবিনের কিছুটা আড়ালে দাঁড়িয়ে কেউ একজন ফোনে কথা বলছিল। এপাশ থেকে সে উত্তর দিল। আমি সবসময় ওকে নজরে নজরে রাখছি, আর আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমার কাজটা সাকসেসফুল করার জন্য। যত দ্রুত সম্ভব আমি আপনাকে ভালো একটা রেজাল্ট জানাবো। ওপাশ থেকে কিছু বলার পর আবার উত্তর দিল। আমার পথে তো একজনই বাধা হয়ে দাঁড়াই, তা না হলে কবেই এই কাজটা শেষ করে ফেলতাম। ওকে আয়ত্ত করা আমার কোনো ব্যাপারই ছিল না। ও প্রান্ত থেকে কিছু বলার পর সে আবার উত্তর দিল। না না, ওকে কিছু করা যাবে না, করলে অনেক বড় ঝামেলা হতে পারে। আপনি আমাকে আরেকটু সময় দিন প্লিজ। ওপাশ থেকে ফোন কেটে দিতেই সে তার হাত যুগল মুষ্টিবদ্ধ করে রাগান্বিত হয়ে বলল। কতদিন তুই ওকে আমার কাছ থেকে সেভ করবি আমিও দেখব। আমার তো এই মিশনটা সাকসেসফুল করতেই হবে। তার জন্য আমার যা যা করতে হয় আমি সবই করব, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। কথাগুলো বলেই সে আপন মনে হাসতে লাগলো। কিছুক্ষণ পর মাইশা এক কাপ কফি বানিয়ে এনে আরিয়ানের হাতে দিল। আরিয়ান কফিতে এক চুমুক দিয়েই নাক মুখ খিচে মাইশাকে বলল। এটা কোনো কফি বানিয়েছিস নাকি নিম পাতার রস নিয়ে এসেছিস? কোনটা? তোকে তো ব্ল্যাক কফি না দিয়ে তোকে তো করল্লার জুস খাওয়ানো উচিত, আল্লাহর বাচ্চা। আরিয়ান কফিটা বাস্কেটে ফেলে দিয়ে মাইশাকে বলল। যা, আবার আমার জন্য কি সুন্দর করে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আয়। এবার যদি ভালো না হয় ডাইরেক্ট তোর মাথায় ঢালবো। মাইশার তো রাগে গায়ের ভিতর হিড়হিড় করছে। মাইশা বুঝতে পারছে আরিয়ান ইচ্ছে করে তার সাথে এমন করছে। আরিয়ানকে শালা কুত্তা বিলাই আইলা কোথাকার বলে মনে মনে আরো অনেক গালাগালি দিতে দিতে আরিয়ানের হাত থেকে কফির মগটা এক ঝটকায় টান দিয়ে চলে গেল। মাইশা চলে যেতেই আরিয়ান একটু মুচকি হেসে বলল। উফ, মাছরাঙা পাখি, তোমাকে রাগলে যে কি কিউট লাগে তা তুমি নিজেও জানো না। একদম আমার কলিজায় এসে ধাক্কা লাগে। হঠাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। আরিয়ান ফোন রিসিভ করেই বলে উঠল। কাজটা কতদূর আগালো? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাজ প্রায় অনেক দূর এগিয়ে গেছে। গুড। খুব সতর্কভাবে কাজটা করতে হবে, এতটুকু যেন ফাঁক ফোকর না থাকে। এমনভাবে কাজটা করবে কেউ যেন কিছুই বুঝতে না পারে, ঠিক আছে? আরিয়ান ফোনটা রেখে পকেটে হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে বিড়বিড় করে বলতে লাগলো। তুই এমন জায়গায় হাত বাড়িয়েছিস, তোর যে এর পরিণতি কি হবে তা তুই নিজেও জানিস না। তোর মতো বেঈমানের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। মাইশা আবার কফি বানিয়ে এনে আরিয়ানের হাতে দিল। আরিয়ান কফিতে চুমুক দিয়ে বলল। গুড গার্ল, এবার কফিটা একদম ঠিক হয়েছে। তারপর আরিয়ান তার কেবিনের একটা আলমারি দেখিয়ে বলল। যা, ওই আলমারিতে কিছু ফাইল রাখা আছে, বের কর। মাইশা আলমারি থেকে ফাইলগুলো বের করে আরিয়ানের টেবিলের উপর রাখলো। এই কয়েকটা ফাইল 30 মিনিটের মধ্যে চেক করে আমাকে সাবমিট কর। কথাটা শুনে মাইশার চোখ যেন ছানাবড়া হয়ে গেল। ফাইলগুলোর দিকে তাকিয়ে মাইশা ভাবছে, এতগুলো ফাইলকেও কয়েকটা ফাইল বলছে? এতগুলো ফাইল চেক দিতে তো আমি 30 মিনিট নয়, আমি 3 ঘন্টাতেও পারবো না। আল্লাহর বাচ্চা, তুই এগুলো ইচ্ছে করে আমার সাথে করছিস তাই না? এতগুলো ফাইল আমি কি করে 30 মিনিটে শেষ করব? মাইশা আরিয়ানকে বলল। এতগুলো ফাইল আমি 30 মিনিটের মধ্যে শেষ করতে পারবো না, আমাকে আরও সময় দিতে হবে। যদি আর একটাও কথা বলিস তাহলে ফাইলের সংখ্যা বাড়বে আর টাইমের সংখ্যা কমবে।
এবার ভেবে দেখ তুই কি করবি। মাইশা ফাইল নিয়ে নিজের কেবিনে যেতে নেবে তখনই আরিয়ান তাকে বলল। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার সামনে বসেই কাজটা কমপ্লিট করবি তুই? হ্যাঁ নয় হ্যাঁ। কিন্তু আরিয়ান চোখ গরম করে মাইশার দিকে তাকালো। মাইশা ভয় পেয়ে গেল আর আরিয়ানকে মনে মনে 101টা গালাগাল দিতে লাগলো। শালা ইন্দুর, বান্দর, খচ্চর, আইলা, এই পিচ্ছি একটা মেয়ের উপর এত জুলুম করা! তোর কপালে এমন বউ জুটবে না, সারাদিন তোর উপর খবরদারি করবে, দেখে নিস। মাইশা আপন মনে কাজ করছিল আর আরিয়ান তাকে এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছিল আর মনে মনে আওড়ালো। আহারে কি সুন্দর লাগছে আমার পিচ্চি মাছরাঙা পাখিটাকে। কিন্তু এই পিচ্চি মাছরাঙা পাখিটা হয়তো বা জানে না তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। কথাগুলো ভেবেই মনে মনে একটা বাঁকা হাসি দিল আরিয়ান। 30 মিনিট পর আরিয়ান মাইশাকে বলল। টাইম ইজ ওভার। এই তো হয়ে গেছে, আর কয়েক সেকেন্ড প্লিজ। এই তুই কি এক্সাম হলে বসে এক্সাম দিচ্ছিস? আর আমি কি তোর এক্সাম নিচ্ছি যে তুই এক্সাম শেষ করার জন্য আমার কাছ থেকে টাইম চাইছিস? সঙ্গে সঙ্গে মাইশা জোরে বলে উঠল। ডান। মাইশা আরিয়ানের সামনে সবগুলো ফাইল এগিয়ে দিয়ে বলল। আমার কাজ হয়ে গেছে। আরিয়ান ফাইলগুলো না দেখেই মাইশাকে আলমারিতে রেখে দিতে বলল। মাইশা তো চোখ মুখ খিচে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। মাইশার ইচ্ছে করছে ফাইলগুলো ওর মাথায় মারতে, শুধু শুধু মাইশাকে এতক্ষণ খাটালো। মাইশা ফাইলগুলো আলমারিতে রেখে রাগে গজগজ করতে করতে আরিয়ানের কেবিন থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার দিকে আরিয়ান নিজের রুমে বসে একটা কাগজ সামনে নিয়ে ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি দিয়ে বলল। খুব তাড়াতাড়ি এমন কিছু হতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারো না। মাইশা অনেকক্ষণ যাবৎ ধরে ছাদে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ শীতল বাতাসটা খুব ভালো লাগছে মাইশার কাছে। বাতাসটা হালকা দুলে দুলে মাইশার শরীরে এসে হালকা পরশ দিয়ে যাচ্ছে। অনেক ভাবনা মাইশার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই ভাবনাটা শুধুমাত্র আরিয়ানকে নিয়ে। মাইশা মাঝে মধ্যে আরিয়ানকে একদমই বুঝে উঠতে পারে না। আরিয়ানের যেন অনেকগুলো রূপ। মাইশা বুঝে উঠতে পারে না কোনটা আরিয়ানের আসল রূপ। আরিয়ান যেন ক্ষণে ক্ষণে নিজের রূপ পাল্টায়। না, আর ভাবতে পারছে না মাইশা। মাইশা মাথার দুপাশে আঙ্গুল দিয়ে ডলতে ডলতে বিড়বিড় করতে করতে বলল। না, আর ভেবে কাজ নেই। এত ভাবলে পরে আবার মাথা ব্যথা করবে। অনেক দিন আয়লার সাথে গল্প করা হয় না। যাই নিচে গিয়ে দেখি ও কি করছে। মাইশা ছাদ থেকে নামতে যাবে তখনই আরিয়ানের সঙ্গে তার ধাক্কা লাগলো। মাইশা পড়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আরিয়ান কোমর জড়িয়ে ওকে ধরে ফেলে। কি রে, দেখে হাঁটতে পারিস না নাকি নতুন করে আবার হাঁটা শেখাতে হবে? তোর মতো একটা আইলা যেখানে থাকবে সেখানে তো ধাক্কা লাগবেই। কি রে, উঠবি নাকি এভাবে থাকবি? মাইশা সঙ্গে সঙ্গে নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়িয়ে বলল। শোনো, দোষটা আমার নয়, দোষটা তোমার। তুমি এসে আমাকে ধাক্কা মেরেছো, আমি নই। চুপ, একদম চুপ। ধাক্কা মেরে আবার আমার সঙ্গে তর্ক করছিস? মাইশা কিছু বলতে যাবে তখনই আরিয়ান ওকে থামিয়ে দিয়ে আবার বলল। শোন, আগামীকালকে সকাল 10টায় খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে। আগামীকালকে সকালে খুব দ্রুত অফিসে ঢুকবি, তাই আর এখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত ঘুমিয়ে যা। কথাটা বলিয়ে আরিয়ান ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মাইশাও নিচে নেমে গেল। পরদিন সকালে মাইশা সহ সবাই খুব দ্রুত অফিসে ঢুকলো। অফিসে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সবাই মিটিং রুমে উপস্থিত হলো। সবাই যে যার যার মতো চুপচাপ বসে আছে। মিটিং রুমে পিনপত নীরবতা, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে আরিয়ান সবার উদ্দেশ্যে বলল। আমি আজকে দারুণ একটা খবর অ্যানাউন্স করতে চলেছি। কথাটা শুনে সবাই একযোগে আরিয়ানের দিকে তাকালো। পিএলসি কোম্পানির সাথে আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ফাইনাল হয়ে গেছে। আমরা খুব বড় একটা প্রজেক্ট হাতে পেতে চলেছি। আরিয়ানের কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। ওদের মধ্যে থেকে নিহা নামের একজন মেয়ে বলে উঠল। এটা তো অনেক বড় খুশির খবর স্যার। হ্যাঁ অবশ্যই, সেই উপলক্ষে কাল আমাদের অফিসে একটা পার্টি হতে চলেছে। পিএলসি কোম্পানির এমডি আসবে আগামীকালকে অফিসে, আর সেখানেই সে ডিলটা সাইন করবে। পার্টির কথা শুনে সবাই আরও অনেক বেশি খুশি হলো। সবাই আরিয়ানের কথা শোনা নিয়ে ব্যস্ত। এদিকে রিয়াদ বারবার মাইশার দিকে তাকাচ্ছে। কেউ খেয়াল না করলেও এই জিনিসটা আরিয়ানের চোখ এড়ালো না। আরিয়ানের ইচ্ছে করছিল রিয়াদকে ঠাস ঠাস করে কয়েকটা চর মেরে মিটিং রুম থেকে বের করে দিতে। আরিয়ান রিয়াদকে জোরে একটা ধমক দিয়ে বলল। মিস্টার রিয়াদ, আপনাকে এই মিটিং রুমে ডাকা হয়েছে মিটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য, অন্য কোনো দিকে তাকিয়ে থাকবার জন্য নয়। রিয়াদ আমতা আমতা করে বলল। সরি স্যার। এখন থেকে নিজের যে কাজটা ঠিক সে কাজটাই করবেন, বাড়তি কিছু করার চেষ্টাও করবেন না। জি স্যার। এবার যে যার কেবিনে চলে যান আর মন দিয়ে কাজ করুন। সবাই যে যার যার কাজে চলে গেল।
সবাই রুম থেকে চলে যেতেই আরিয়ান মাইশার উপর রাগে ফেটে পড়ল। আরিয়ান রাগে কটমট করতে করতে বিড়বিড় করে বলল, এই মেয়েটা কি কিছুই বোঝে না? কে ওর দিকে তাকিয়ে আছে, কে ওকে ফলো করছে, কিছুই কি ও নোটিশ করে না? এমন কেন এই মেয়েটা? এখনও বাচ্চা স্বভাবের, ডিসগাস্টিং। বিকেলের দিকে মাইশা নিজের কেবিনে বসে কাজ করছিল। তখনই অফিস বয় মাইশার কাছে এসে বলল। ম্যাডাম, স্যার আপনাকে ডাকছে। মাইশা আর কিছু না ভেবে দ্রুত আরিয়ানের কেবিনে চলে গেল। আমাকে ডাকছো কেন? আরিয়ান কিছুটা চোখ গরম করে মাইশার দিকে তাকিয়ে মাইশাকে বলল, এটা অফিস, আর এখানে আমি আপনার বস, সুতরাং আমাকে স্যার বলে ডাকবেন। আরিয়ানের কথা শুনে মাইশা চরমভাবে অবাক হলো। মাইশা ভাবছে, এর আবার কি হলো? আবার কোন রূপ ধারণ করলো? আবার কি ফন্দি ঘুরছে মাথায়, আল্লাহ জানে। আরিয়ান মাইশার সামনে কতগুলো কাগজ এগিয়ে দিয়ে বলল। এইগুলো অফিসের কিছু ইম্পর্টেন্ট কাগজ, এইগুলোতে সাইন করে দিন। মাইশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে কাগজগুলোর দিকে। এতগুলো কাগজ সাইন করতে তো আমার আজ সারা দিন লেগে যাবে। আর কত ভাবে যে এই ডেভিলটা আমার উপর অত্যাচার করবে, আল্লাহ জানে। আরিয়ান মাইশাকে একটা কলম এগিয়ে দিয়ে বলল, কাগজগুলো পরে এখানে বসেই সাইন করে দিন। এই কাগজগুলো পরে সাইন করতে গেলে তো আমাকে আজকে আর বাসায় ফিরতে হবে না, অফিসেই থাকতে হবে। মাইশা কাগজের 2-1 পাতা উল্টিয়ে পড়ার ভান করে কাগজগুলোতে সাইন করা শুরু করলো। আরিয়ান মাইশার দিকে তাকিয়ে মনে মনে একটা হাসি দিল। সেই হাসির কারণ একমাত্র আরিয়ান ছাড়া আর কেউ জানে না। অফিস টাইম শেষে সবাই অফিস থেকে বের হচ্ছিল। মাইশা সব কিছু গুছিয়ে অফিস থেকে বের হতে নেবে, তখনই আরিয়ান তার সামনে এসে বলল, কোথায় যাচ্ছেন? আমার অফিস শেষ, তাই বাসায় যাচ্ছি। আপনাকে আমি যেতে বলেছি? মাইশার সাথে সাথে আরিয়ানকে ওর হাত ঘড়িটা দেখিয়ে বলল, এই যে দেখুন স্যার, অফিস আওয়ার এখন শেষ, সুতরাং আমি এখন আর আমার বস নন, আর আমিও আপনার পিএ নই, সুতরাং আপনি এখন আর আমাকে কোনো হুকুম করতে পারবেন না। শাট আপ, ওকে? আপনি আমাকে অফিস টাইম শেখাতে এসেছেন? আপনি আমার বস নাকি আমি আপনার বস? আগামীকালকে অনেক বড় একটা প্রজেক্ট সাইন হতে চলেছে, সো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বাসায় যাবেন। জি স্যার, আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করেই বাসায় যাচ্ছি। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, তাহলে এখন আমি আসি। না, আমি না বলা পর্যন্ত আপনি এক পা অফিস থেকে বের হবেন না। কিন্তু কেন? আপনি আমার সাথে এমন করতে পারেন না। আরিয়ান মাইশাকে ওয়ালের সাথে চেপে ধরে বলল, আমি কি পারি আর না পারি সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না আমার? এটা কি করছেন স্যার? আমাকে ছাড়ুন প্লিজ। আরিয়ান মাইশাকে ছেড়ে দিয়ে বলল, আমি এক জায়গায় যাব, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। কোথায় যাবেন স্যার? আমি এত প্রশ্ন করা পছন্দ করি না, ওকে? শালা আল্লাহর বাচ্চা ব্ল্যাক কফি খেতে খেতে ওর মুখের কথাগুলো ব্ল্যাক কফির মতোই তেতো হয়ে গেছে। ঠং দেখলে গা জ্বলে যায়। অফিস থেকে বেরিয়ে দুজন গাড়িতে বসলো। আরিয়ান গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা শপিং মলের সামনে এসে থামলো। আরিয়ান মাইশাকে গাড়িতে রেখে তার একটা কাজ আছে বলে গাড়ি থেকে নেমে শপিং মলের ভিতরে চলে গেল। আরিয়ান চলে যেতেই, আল্লাহর বাচ্চা, তোর কাজ আছে তো তুই আমাকে কেন নিয়ে আসলি? এখন বাসায় গেলে কি সুন্দর আমার ফেভারিট কার্টুনটা দেখতাম, আর মামির হাতের স্পেশাল চা আর পকোড়াটা খেতাম। ওর তো আবার আমার সুখ সহ্য হয় না। কিভাবে আমাকে খাটাবে সব সময়? সেই ফোন দিয়ে আটে, ডায়নোসর কোথাকার। কেউ একজন অনেকক্ষণ ধরে আড়াল থেকে মাইশার দিকে নজর রাখছে। সে পকেট থেকে নিজের ফোনটা বের করে একজনকে ফোন দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব কিছু প্ল্যানিং মোতাবেকই হবে, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। ফোনটা রেখে সে ঠোঁটে বাঁকা একটা হাসি দিয়ে বলল, কান টানলে মাথা আসবেই, আমার কান আর মাথা দুটোই দরকার। বলেই সে হাসতে লাগলো। আরিয়ান মার্কেটের ভিতরে ঢুকতে একজন লোক তার কাছে কিছু শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার কথা মতো সব কিছু রেডি করে রেখেছি। গুড, ভেরি গুড। এবার চলুন, বাকি কাজটা করতে হবে। মাইশা প্রায় আধ ঘন্টা ধরে গাড়িতে বসে আছে। খুব বিরক্ত লাগছে মাইশার কাছে। মাইশার খুব পানি পিপাসা পেয়েছে, তাই ও গাড়ি থেকে নেমে একটা পানির বোতল কেনার জন্য সামনের দিকে গেল। মাইশা একটা পানির বোতল কিনে বোতলের মুখ খুলতে খুলতে আসছিল। তখনই কেউ একজন এসে মাইশাকে টান দিয়ে একপাশে নিয়ে গেল। লোকটা টান খেয়ে মাইশা তার বুকের উপর আছড়ে পড়ল। মাইশা তাকিয়ে দেখলো আরিয়ান। মাইশা দেখলো খুব স্পিডে দ্রুত একটা গাড়ি মাইশার পাশ কেটে চলে গেল। ঠিক সময় মতো যদি আরিয়ান মাইশাকে টান না দিত তাহলে মাইশার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরিয়ান অগ্নিমূর্তি হয়ে মাইশার 2 বাহুতে হাত দিয়ে মাইশাকে ঝাঁকি দিয়ে জোরে চিল্লিয়ে বলল, কোনো কমন সেন্স নেই তোর? কিভাবে রাস্তা পার হতে হয় তাও তুই জানিস না?
আমি ঠিক সময় মতো না আসলে এখন কি হতো বুঝতে পারছিস তুই? কেন গাড়ি থেকে নেমেছিস তুই? তোকে না আমি বললাম গাড়িতে বসতে? মাইশা তার হাতে রাখা পানির বোতলটা আরিয়ানকে দেখিয়ে আস্তে করে বলল। পানি আনতে গেছিলাম, আমার খুব পানি পিপাসা পেয়েছিল তাই। জাস্ট শাট আপ স্টুপিড। তোর পানির পিপাসা পেয়েছে, তুই আমাকে ফোন দিয়ে বলতে পারলি না? এখন যদি কিছু হয়ে যেত তোর, তখন কি হতো? কি করে বলবো? আমার কাছে কি ফোন আছে যে তোমাকে আমি ফোন দিব? আরিয়ান আর কিছু বলল না, মাইশার হাত ধরে রাস্তা পার করে ওকে গাড়ির কাছে নিয়ে আসলো। আরিয়ান আর মাইশা গাড়িতে গিয়ে বসলো। আরিয়ান গাড়ি চালানো শুরু করলো। আরিয়ানের খুব গিল্টি ফিল হচ্ছে। আরিয়ানের জন্যই মাইশার আজ অনেক বড় বিপদ হতে পারত। মাইশার কাছে যদি আজকে ফোন থাকতো তাহলে মাইশা আরিয়ানকে ফোন দিতে পারতো। মাইশা কিছুক্ষণ পর পর আরিয়ানের দিকে আর চোখে তাকাচ্ছে। আজকে আরিয়ান সঠিক সময় মতো যদি না আসতো তাহলে এতক্ষণে মাইশার প্রাণ পাখিটা উড়ে যেত। কেন যেন আজকে আরিয়ানের প্রতি অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হচ্ছে মাইশার মনে। এতদিন আরিয়ান মাইশার সঙ্গে যা করেছে সবটাই আরিয়ানের বাড়াবাড়ি বলে মাইশা পাত্তা দিত না, কিন্তু আজ কেন যেন আরিয়ানের এই শাসনটা খুব ভালো লাগলো মাইশার কাছে। গাড়ি চলছে তার আপন গতিতে, কারো মুখে কোনো কথা নেই, দুজনের মধ্যেই বিনপতন নীরবতা। কিছুক্ষণ পর গাড়ি এসে ওদের বাড়ির সামনে থামলো। মাইশা ওর রুমের দিকে যেতে নেবে তখনই আরিয়ান পিছন থেকে ওকে ডাক দিয়ে ওর সামনে দুইটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এই নে, এই শপিং ব্যাগগুলো ধর। কি এইগুলো? এত কথা না বলে ধরতে বলেছি, ধর। আরিয়ান শপিং ব্যাগগুলো মাইশার হাতে দিয়ে বলল, আগামীকালকে পার্টিতে তুই এই ড্রেসটা পরবি। যদি এই ড্রেসটা না পরিস তাহলে কিন্তু তোর খবর আছে। বলেই আরিয়ান ওখান থেকে চলে গেল। আরিয়ান ওখান থেকে চলে যেতেই মাইশা আরিয়ানের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, গিফট দিল আর থ্রেড দিল, কিছুই বুঝলাম না। সন্ধ্যার দিকে আলিয়া ছাদের এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে কারোর সাথে কথা বলছিল। তখনই মাইশা আস্তে আস্তে করে আলিয়ার পিছনে এসে আলিয়াকে আস্তে করে বলল, ড্রিঙ্কিং ড্রিঙ্কিং সিঙ্কিং ওয়াটার। মাইশার কণ্ঠ শুনে আলিয়া ঘাবড়ে গেল। তাড়াহুড়ো করে আলিয়া ফোনটা কেটে দিয়ে কিছুটা তুতলিয়ে মাইশাকে বলল, মানে কি বলছিস তুই? আহারে, কিচ্ছু বোঝে না আমার বোনটা। আমি কিন্তু সব বুঝে ফেলেছি। কি বুঝেছিস? এই যে আমার বোনটা কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে। ধুর, কি যে বলিস না তুই। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন তোর পর হয়ে গেছি, আমাকে যখন বলবি না আমি চলে যাচ্ছি তাহলে। আলিয়া মাইশাকে বাধা দিয়ে বলল, কে বলল তুই আমার পর? আপন ভাবলে তো বলতি। আরে তেমন কিছু না, আমার কলেজের এক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলছিলাম। মাইশা তার দুই হাত ভাঁজ করে ঠোঁট টিপে একটা হাসি দিয়ে আলিয়াকে বলল, বুঝি বুঝি, আমরা সব বুঝি, সিনিয়র ভাই না অন্য কিছু। তাই নাকি? তুই সব বুঝিস? অবশ্যই। আচ্ছা, সবই বুঝিস, তাহলে এটা বুঝিস না কে তোকে কেয়ার করে ভালোবাসে? মাইশা আলিয়ার কথা এড়িয়ে দিয়ে বলল, আচ্ছা চল নিচে যাই, এত বুঝে আর লাভ নেই। কথা এড়িয়ে যাচ্ছিস? আরে না, আসার সময় দেখলাম মামি তার স্পেশাল চা আর পকোড়া বানাচ্ছে, চল। মাইশা আলিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে ওখান থেকে টেনে নিয়ে নিচে নেমে গেল। আলিয়া আর মাইশা টিভি দেখতে দেখতে পাকোড়া আর চা খাচ্ছিল। তখনই আরিয়ান এসে মাইশার সামনে একটা ফোনের বক্স রেখে বলল, এটা খুলে দেখ পছন্দ হয় কি না। বাবা মাইশা, তোর কি ভাগ্য রে, না চাইতেই নতুন ফোন পেয়ে গেলি। আর আমি কতদিন থেকে ভাইয়াকে বলছিলাম, ভাইয়া আমাকে নতুন একটা ফোন কিনে দাও, ভাইয়া শুনছেই না। আর তোকে না চাইতেই কিনে দিল। নে নে, খুলে দেখ পছন্দ হয়েছে কি না। আমাদের তো নতুন ফোন পাওয়ার ভাগ্য নেই, তোরটা দেখেই না হয়ে আফসোস মেটালাম। মারবো টেনে এক চর। এই তোর লেখাপড়া নেই, সব সময় খালি ফোনের চিন্তা মাথায় ঘুরঘুর করে, তাই না? যা পড়তে বস গিয়ে। ওহ ভাইয়া, সারাদিন কি পড়তে ভালো লাগে বলতো? তোর না সামনে পরীক্ষা, সারাদিন পড়ার টেবিলে বসে থাকবি। যা এখন পড়তে বস। মাইশা আরিয়ানকে থামিয়ে দিয়ে বলল, আপনি এরকম করছেন কেন স্যার? ও ঠিক সময় মতো পড়তে বসবে। মাইশার মুখে আরিয়ানকে স্যার কথাটা শুনে আলিয়া খিলখিল করে হেসে দিয়ে বলল, মাইশা তুই ভাইয়াকে স্যার বলছিস? হাউ ফানি। কি করব বল, উনি তো আমার বস, ওনাকে স্যার না ডেকে কি পারা যায়, তাই না স্যার? তোকে আমি স্যার ডাকতে বলেছি অফিসে, বাসায় না। তাহলে বাসায় কি বলে ডাকবো স্যার? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলে না বুঝতে পারবি কি বলে ডাকবি। কেন, আমার গালটাকে তোমার সরকারি রাস্তা মনে হয়, যখন তখন খালি মারার চিন্তা করবে? এত বেশি কথা না বলে ফোনটা খুলে দেখ। মাইশা একটা ভিংচি কেটে বলল,
আমি কি তোমার কাছে ফোন চেয়েছি? লাগবে না আমার তোমার ফোন, তুমি এটা বরং আলিয়াকে দিয়ে দাও। আরিয়ান মাইশার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল। আর একটা কথাও না বলে চুপচাপ ফোনটা ধর। মাইশা কিছু বলতে যাবে তখনই আরিয়ান চোখ গরম করে তাকালো মাইশার দিকে। মাইশা ভয় পেয়ে আর কিছু বলল না। আরিয়ান ওখান থেকে চলে গেল। আরিয়ান সেখান থেকে চলে যেতেই মাইশা কিছুটা রাগ নিয়ে আলিয়াকে বলল। এই আলিয়া, তোর ভাইটা এমন কেন রে? সব সময় আমার উপর একটা খবরদারি ফলানোর চেষ্টা করে। তুইও ভাইয়ার উপর খবরদারি ফলানা, কে নিষেধ করেছে? ওর মতো একটা আইলার উপর খবরদারি ফলাতে আমার বয়েই গেছে। মাইশার কথা শুনে আলিয়া মুচকে হাসি দিল আর মনে মনে বলল, সময় হলে ঠিকই খবরদারি ফলাবি, যে সময়টা খুব নিকটে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মাইশা নিজের রুমে গিয়ে ফোনের বক্সটা খুলল। ফোনটা মাইশার খুব পছন্দ হলো। লেমন কালারের একটা ফোন। ফোনটা দেখেই মাইশা বুঝতে পারলো ফোনটা অনেক দামি। সাথে একটা সিম কার্ডও দেখতে পেল। মাইশা একটা মুচকে হাসি দিয়ে মনে মনে আওড়ালো। আরিয়ান যেন কেমন একটা মানুষ, নিজের সিম ভেঙে ফেললো, ফোন ফেলে দিল, আবার নিজেই কিনে এনে দিল। ওকে বুঝে ওঠা বড় দায়। পরদিন সকালবেলা পার্টিতে যাবার জন্য একটাও ড্রেস সিলেক্ট করতে পারছিল না মাইশা। আলমারি থেকে সমস্ত ড্রেস বের করে পুরো বিছানায় ছড়িয়ে রেখেছে। তারপরও একটা ড্রেসও তার পছন্দ হচ্ছে না। ওই যে কোথাও যাবার আগে মেয়েদের যেই রকম প্রবলেম, আমার তো কোনো ড্রেস নেই, আমি কি পরে যাব? সেম মাইশার ক্ষেত্রেও হলো। হঠাৎ মাইশার চোখ গেল ওর ড্রেসিং টেবিলের উপরে রাখা দুটো শপিং ব্যাগের দিকে। তখনই মাইশার মনে পড়ে গেল এই শপিং ব্যাগে আরিয়ান তো তার জন্য পার্টিতে যাওয়ার জন্য ড্রেস নিয়ে এসেছিল। মাইশা শপিং ব্যাগটা হাতে নিয়ে ড্রেসটা বের করে তো ওর চোখ একদম কপালে উঠে গেল। গ্রে কালারের একটা গাউন, গাউনটার উপরে হোয়াইট কালারের স্টোন বসানো, জরি সুতার কাজ করা। দেখেই বোঝা যাচ্ছে এটা খুব এক্সপেন্সিভ আর স্পেশাল অর্ডার দিয়ে বানানো। তারপর মাইশা অন্য শপিং ব্যাগটা খুলে দেখলো গাউনের সাথে ম্যাচিং করা খুব এক্সপেন্সিভ সব অর্নামেন্টস। মাইশা গাউন আর অর্নামেন্টসগুলোর দিকে তাকিয়ে ভাবছে, এত দামি একটা গাউন আর অর্নামেন্টস আরিয়ান কেন শুধু শুধু কিনতে গেল ওর জন্য? ওর যা ছিল তাতেই তো সে পার্টিতে অ্যাটেন্ড করতে পারত। আরও অনেক কথা ভাবতে লাগলো মাইশা। তখনই মাইশার রুমে আলিয়া ঢুকলো। আলিয়া গাউন আর অর্নামেন্টসগুলো দেখে বলল, ওয়াও, কি সুন্দর গাউন আর অর্নামেন্টস, ভাইয়া দিয়েছে নিশ্চয়ই। মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। সো নাইস। আসলে ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। তোকে খুব সুন্দর লাগবে মাইশা এগুলো পরলে। ধুর, এইগুলোর কি দরকার ছিল বলতো আলিয়া? ছিল, সে তুই বুঝবি না। আমারও তো বোঝার দরকার নেই। আচ্ছা শোন, ভাইয়ার অফিসে একটা কাজ আছে বিদায় ভাইয়া অনেক আগে অফিসে চলে গেছে। ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে রেডি হয়ে সময় মতো চলে যেতে বলেছে। ঠিক আছে। আলিয়া মাইশার দিকে তাকিয়ে ভাবছে, তুই কবে যে ভাইয়ার ভালোবাসাটা বুঝবি মাইশা? আলিয়াকে মাইশার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইশা ওকে বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু কি বলবি? না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আলিয়া চলে গেল। মাইশা রেডি হতে শুরু করলো। এদিকে আরিয়ান একটা পুরাতন গোডাউনে ঢুকলো। ঢুকে চেয়ার নিয়ে একজনের সামনে বসলো। ওর সামনের লোকটির মুখ আর হাত পা বাঁধা। আরিয়ান ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল তার দুই গালে। আরিয়ানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আরিয়ানের ইচ্ছে করছিল ওর হাতের পিস্তলটা দিয়ে এখানেই ওকে শুট করে মেরে ফেলতে, কিন্তু আরিয়ান তা পারছে না। আরিয়ান ওর মুখের বাঁধনটা একজনকে খুলে দিতে বলল। আরিয়ান ওর হাতের পিস্তলটা লোকটার সামনে নাড়াচাড়া করতে করতে বলল, কি রে, কি ভেবেছিলি আমি কোনোদিন তোকে খুঁজেই পাবো না? হ্যাঁ, তুই ডাইরেক্ট আমার কলিজায় হাত দিয়েছিস। এবার বল কার কথায় তুই এই কাজটা করেছিলি? লোকটা চুপ করে আছে, কোনো কথা বলছে না। আরিয়ান পিস্তলটা ওর কপালের মাঝ বরাবর ধরে ওকে বলল, জাস্ট একবার ট্রিগারে চাপ দেবো, একটা গুলি যথেষ্ট, তারপর তুই ফিনিশ, আর তোর পরিবারও শেষ। এবার ঠিক করে ভেবে দেখ কী করবি, সত্যিটা বলবি নাকি শেষ হয়ে যাবি? লোকটা আকুতি মিনতি করে বলতে লাগলো, প্লিজ স্যার, প্লিজ আমাকে মারবেন না, আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার শেষ হয়ে যাবে। ওকে, তোকে আমি মারবো না, ছেড়ে দেবো। তার আগে তুই সত্যিটা বল, কে তোকে হায়ার করেছিল? টেল মি দ্য ট্রুথ রাইট নাও। লোকটা ছোট করে একটা ঢোক গিলে বলল, স্যার, আমি ওনার চেহারা দেখিনি, ওনার সাথে শুধু আমার ফোনে কথা হয়েছিল। আমাকে এক লোকের মাধ্যমে উনি মাইশা ম্যাডামের ছবি দিয়ে আমাকে বলেছিলেন ওনাকে যে কোনোভাবে খুন করতে হবে, আর না হয় গুম করতে হবে।
আমি সেই লোকের চেহারাও দেখিনি, কারণ উনি তখন একটা কালো মুখোশ পরেছিল। বুঝতে পেরেছি তোর বাঁচার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, তাহলে তোর ইচ্ছেটা আমি পূরণ করে দেই। না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আপনি আমার ফোনটা চেক করে দেখতে পারেন। ওই নাম্বার থেকে আমাকে কতবার কল দেওয়া হয়েছিল। আরিয়ান ফোনটা চেক করে দেখলো সত্যি একটা নাম্বার থেকে ওকে অনেকবার কল দেওয়া হয়েছিল। আরিয়ান সেই নাম্বারটাতে কয়েকবার কল দিল, কিন্তু বারবার ওই নাম্বারটা সুইচ অফ বলছে। তার মানে সে জেনে গেছে ওর হায়ার করা লোকটা আরিয়ানের কাছে ধরা পড়ে গেছে। কিন্তু কতদিন সে পালিয়ে বেড়াবে আরিয়ানের কাছ থেকে? আরিয়ান যেভাবেই হোক তাকে ঠিক ধরে ফেলবে, তারপর অনেক হিসাব তার সাথে বুঝে নেবে। আধ ঘন্টা পর মাইশা রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। পুরো গাউন জুড়ে হোয়াইট স্টোন আর জড়ি সুতার কাজ, ম্যাচিং করা কানের দুল, ব্রেসলেট, চুলগুলো কিছুটা উঁচু করে বাঁধা, চোখে হালকা কাজল, হালকা লিপস্টিক আর হালকা মেকআপ, সব মিলিয়ে একদম কিউটের ডিব্বা। কিছুক্ষণ পর ওরা দুজন বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের গাড়িটা অফিসের সামনে এসে থামলো। অফিসের ভিতরে ঢুকতেই মাইশার এক কলিগ সীমা মাইশার কাছে এসে বলল, ওয়াও দোস্ত, তোকে তো খুব সুন্দর লাগছে। সীমা হলো মাইশার খুব ক্লোজ এক ফ্রেন্ড। কিছুদিন আগেই মাইশার রেফারেন্সে সীমার এই অফিসে চাকরি হয়েছে। মাইশা সীমাকে জড়িয়ে ধরল। মাইশা আর সীমা কথা বলছিল, আর আলিয়া অফিসটাকে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ কেউ একজন আলিয়ার হাতে জোরে একটা টান দিয়ে আলিয়াকে এক পাশে নিয়ে গেল। আলিয়া চিৎকার করতে যাবে, তখনই ওর মুখ চেপে ধরল। আরে আলিয়া, কি করছো কি? সামনের লোকটিকে দেখে আলিয়া রীতিমতো অবাক হয়ে গেল। এই যে তার ভাইয়ের বন্ধু রাফাত। গতকালকে এর সাথেই ছাদে দাঁড়িয়ে কথা বলছিল আলিয়া। আলিয়া নিজের মুখ থেকে রাফাতের হাত সরিয়ে বলল, এই কি রাফাত, তুমি এখানে কি করছো? ভাইয়া দেখলে কিন্তু সন্দেহ করবে। রাফাত হেসে দিয়ে বলল, আমি এখানে না আসলে তোমাদের ডিলটাকে সাইন করবে শুনি। মানে আরিয়ানের ডিলটা আমাদের কোম্পানির সাথে হচ্ছে। সত্যি? হঠাৎ রাফাত আলিয়ার হাত ধরে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আলিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট হালকা ছুঁয়ে দিল। আলিয়া লজ্জা পেয়ে কিছুটা সরে গেল। কি করছো কি এসব রাফাত? আমার জানটাকে একটু আদর করলাম। হয়েছে এখন চলো যাওয়া যাক। মাইশা আমাকে না দেখলে পরে খোঁজাখুঁজি শুরু করবে। আরিয়ানের চোখ জোড়া মাইশাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই মুহূর্তে মাইশা ভিতরে ঢুকলো। মাইশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ান। মাইশা ভিতরে ঢুকে দেখলো অনেকে কাপল ডান্স করছে। রাফাত তার এক হাত আলিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ক্যান আই গেট দ্য চান্স ডান্স উইথ মাই ড্রিম গার্ল? আলিয়া একটা মুচকি হেসে রাফাতের হাত ধরে সম্মতি জানালো। একটা স্টাফ এসে সবার হাতে পার্টি মাস্ক দিল, কারণ এইটাই পার্টির স্পেশাল রুলস। সবাইকে আজ পার্টি মাস্ক পরেই ডান্স করতে হবে। লাইটস অফ হয়ে গেল, আর তখনই একজন ছেলে বলে উঠল, Hey guys, choose your partners and start your dance. সবাই যে যার মতো পার্টনার সিলেক্ট করে ডান্স করা শুরু করলো। মাইশা এক পাশে যে একটা চেয়ারে বসে আছে। মাইশার পাশে আরো কয়েকজন মেয়ে বসেছিল। কিছুক্ষণ পর ওদেরকে এসে কয়েকজন ছেলে ডান্স করতে প্রপোজাল দিতেই ওরাও ডান্স করতে চলে গেল। মাইশা এখন একাই বসে আছে। হঠাৎ মাস্ক পরা একজন লোক এসে মাইশার দিকে হাত বাড়িয়ে দিল। মাইশা উঠে দাঁড়ালো। হঠাৎ কেউ পিছন থেকে মাইশার হাত এক টান দিয়ে মাইশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, আর আঙ্গুল তুলে সামনে থাকা লোকটিকে বলল, শি ইজ মাই পার্টনার, সো গেট আউট ফ্রম হেয়ার। লোকটার গলার কণ্ঠ শুনে মাইশা বুঝতে পারলো এটা আরিয়ান। মাইশা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানকে খুব সুন্দর লাগছিল দেখতে। গ্রে কালারের স্যুট, প্যান্ট, ভিতরে কালো কালারের শার্ট, স্পাইক করা চুল, সব মিলিয়ে দারুণ লাগছিল আরিয়ানকে। আরিয়ান মাইশার কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি রে, খুব শখ না অন্য কারোর সাথে ডান্স করার? আজ দেখবো তুই কত ডান্স করতে পারিস। ছাড়ো, কেউ দেখে ফেলবে। জাস্ট শাট আপ। আরিয়ানের ধমক খেয়ে মাইশা আর কিচ্ছু বলল না। ওরা ডান্স করতে লাগলো। প্রায় 1 ঘন্টা ডান্স করার পরে মাইশা অনেকটা হাঁপিয়ে গেল। প্লিজ ছাড়ো আমাকে, আর ভালো লাগছে না। আরিয়ান মাইশাকে আরো কাছে টেনে জোরে চেপে ধরে বলল, এইটুকুতে হাঁপিয়ে গেলে চলবে মাছরাঙা পাখি? তোর তো খুব শখ অন্য কারোর সাথে ডান্স করার, কর দেখি কত পারিস। দেখো, এটা তোমার ভুল ধারণা। আমি কারোর সাথে ডান্স করার জন্য মত দেইনি। লোকটা আমাকে অফার করেছিল, আমি না বলতেই যাচ্ছিলাম, তার আগেই তুমি এসে পড়েছিলে।
কি শুনে কার কথা? আরিয়ান মাইশাকে জোর করে ধরে আবার নাচতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর মাইশা আরিয়ানকে করুণ গলায় বলল। আমি আর পারছি না, প্লিজ। আরিয়ান মাইশার কানের কাছে মুখ নিয়ে বলল। তারপর থেকে কোনো ছেলের ধারে কাছে যাবার চেষ্টাও করবি না, কথাটা মাথায় রাখবি। আরিয়ান মাইশাকে ধরে নিয়ে একটা চেয়ারে বসালো। একটা ওয়েটারকে বলল এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিতে। হঠাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। আরিয়ান ফোনে কথা বলার জন্য কিছুটা দূরে চলে গেল। আরিয়ান মাইশার কাছ থেকে চলে যেতেই পার্টিতে মাস্ক পরা একজন মাইশার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ওয়েটার কিছুক্ষণ পর মাইশাকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস এনে দিল। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে মাইশার কেমন যেন লাগছিল। মাইশার চোখের সামনে সব যেন খোলা খোলা দেখতে পাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কেউ মাইশার মুখ চেপে ধরে। মাইশা অনেক চেষ্টা করেও নিজের মুখ থেকে তার হাত সরাতে পারছিল না। টেবিলে রাখা গ্লাসের সাথে মাইশার হাত লেগে গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। কিন্তু ভিতরে মিউজিক চলছিল, এই জন্য গ্লাস ভাঙার শব্দ কারো কান পর্যন্ত পৌঁছায়নি। এমনকি ভিতরে অন্ধকার ছিল বিধায় কেউ বিষয়টাও খেয়াল করেনি। লোকটা মাইশার মুখ চেপে ধরে মাইশাকে জোর করে ওখান থেকে অন্যদিকে নিয়ে গেল। তখনই ওখানে আরিয়ান চলে আসে। আরিয়ান মাইশাকে ওখানে না দেখে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে। আরিয়ান কয়েকবার মাইশার নাম ধরে ডাকলো, কিন্তু ভিতরে মিউজিক চলার কারণে আরিয়ানের ডাক আরিয়ানের কানেই ফিরে আসছিল। আরিয়ান মিউজিক অফ করে দিয়ে রুমের লাইটস অন করতে বলে। হঠাৎ রুমের লাইট অন করাতে লোকটা মাইশাকে নিয়ে পালাতে পারেনি। আরিয়ান দেখলো মুখোশ পরা একটা লোক মাইশার মুখ চেপে ধরে আছে আর মাইশাকে নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে। অবস্থা বেগতিক দেখে লোকটা মাইশাকে একটা ধাক্কা মেরে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরিয়ান অফিসের কয়েকটা স্টাফকে বলল লোকটার পিছু নিতে। রাফাত সহ ভিতরের কয়েকজন লোকটার পিছু নেয়। আরিয়ান মাইশার কাছে গিয়ে দেখলো মাইশা সেন্সলেস হয়ে গেছে আর মাইশার কপাল ফেটে রক্ত পড়ছে। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে মাইশার কিছুটা নেশা ধরে গিয়েছিল, তাই তাল সামলাতে না পেরে ও সেই লোকটার ধাক্কায় ওয়ালের সাথে গিয়ে বাড়ি খেয়েছিল। আরিয়ান দ্রুত মাইশাকে কোলে নিয়ে গাড়িতে তুলে হসপিটালের দিকে চলে যায়। রাফাত আর অফিসের কয়েকটা স্টাফ অনেক চেষ্টা করেও লোকটাকে ধরতে পারেনি। লোকটা দৌড়ে দ্রুত একটা গাড়িতে বসে চলে গিয়েছিল। আলিয়া বাহিরে রাফাতের জন্য অপেক্ষা করছিল। রাফাতকে দেখা মাত্রই আলিয়া জিজ্ঞেস করলো, লোকটাকে ধরতে পেরেছো? না, অনেক চেষ্টা করলাম কিন্তু পালিয়ে গেল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এরকম একটা পার্টিতে এরকম লোক ঢুকে কি করে। আচ্ছা, এটা নিয়ে পড়লে ভাইয়ার সাথে কথা বল। ভাইয়া মাইশাকে নিয়ে হসপিটালে গেছে, দ্রুত হসপিটালে চলো। হসপিটালে যাবার সঙ্গে সঙ্গে মাইশাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হলো। আরিয়ানের মাথায় কিছুই ঢুকছে না, কে বা কারা এবং কেন মাইশার ক্ষতি করতে চায়। শত্রুতা থাকলে আরিয়ানের সঙ্গে থাকার কথা, কারণ বিজনেস আরিয়ান করে, মাইশা নয়। শত্রুতা হবার কথা একমাত্র আরিয়ানের সাথে। মাইশাকে কেন তারা মাঝখান থেকে মারতে চাইছে সেটাই বুঝতে পারছে না আরিয়ান। কিছুক্ষণ পর ডক্টর এসে আরিয়ানকে বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার। আরিয়ান একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। আচ্ছা, আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? ওনার এখনো জ্ঞান ফেরেনি। আসলে মনে হচ্ছে ওনাকে কেউ নেশাজাতীয় দ্রব্য খাইয়েছিল এবং নেশাজাতীয় কোনো কিছু ওনার নাকে মুখে চেপে ধরেছিল, তাই তার ঘুর কাটতে সময় লাগবে। ঘন্টাখানেক পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। ডক্টরের কথা শুনে আরিয়ান যেন কিছুতেই হিসাব মেলাতে পারছে না। মাইশাকে কে নেশাজাতীয় কিছু খাওয়ালো আর কেনই বা মাইশার নাকে মুখে নেশাজাতীয় কিছু চেপে ধরেছিল। কিছুক্ষণ পর রাফাত আর আলিয়া আসলো আরিয়ানের কাছে। রাফাতকে দেখেই আরিয়ান জিজ্ঞেস করলো, কিরে, লোকটাকে কি ধরতে পেরেছিলি? না রে, অনেক চেষ্টা করলাম কিন্তু ধরতে পারিনি। ও শিট, ড্যাম ইট। রাফাত আরিয়ানের কাঁধে হাত রেখে বলল। শোন, মাথা গরম করিস না। তারপর আরিয়ানের হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা ধর, এটা ওই গাড়ির নাম্বার, আমি লিখে এনেছি। আরিয়ান একজনকে ফোন দিয়ে গাড়ির নাম্বারটা দিয়ে বলল খোঁজ নিতে। আলিয়া কিছুটা বিচলিত হয়ে আরিয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, এখন বল মাইশার কি অবস্থা? ও এখন আউট অফ ডেঞ্জার, ঘন্টাখানেক পর ডক্টর বাসায় নিয়ে যেতে বলেছে। ঘন্টা খানেক পর ওরা মাইশাকে বাসায় নিয়ে গেল, কিন্তু ওর নেশার ঘোর এখনো কাটেনি। কেমন যেন একটা ঢুলো ঢুলো অবস্থা ওর। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই মাইশার মামি মাইশাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ও মা! হঠাৎ করেই মাইশা ওর মামির হাত ধরে নাচা শুরু করলো। ওর মামি চোখ বড় বড় করে মাইশার দিকে তাকিয়ে আছে। মাইশার মামি ওর সাথে নাচছে না দেখে মাইশা ফ্লোরে বসে পড়ে হাত পা ছিটিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে লাগলো। ঘরের সবার তো চোখ কপালে উঠে গেল মাইশার এই কাণ্ড দেখে। আলিয়া মাইশার কাছে গিয়ে মাইশাকে ওঠানোর চেষ্টা করলো। হঠাৎ মাইশা আলিয়ার চুল টেনে বলতে লাগলো,
আলিয়া আমার সাথে নাচ না, একটু আমি নাচবো। দেখ আমি কত সুন্দর নাচ পারি। এই বলে মাইশা সবার সামনে উড়াধুরা নাচতে শুরু করলো। মাইশার এই কাণ্ড দেখে ওর মামা দ্রুত ওখান থেকে চলে গেল। ওর মামি আর আলিয়া মাইশাকে শান্ত করার অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। শেষে আরিয়ান আর সহ্য করতে না পেরে মাইশাকে জোরে একটা ধমক দিল। মাইশা বাচ্চা মানুষের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আরিয়ান মাইশার হাত চেপে ধরে বলল। চল ঘরে চল। মাইশা আরিয়ানের গলা জড়িয়ে ধরে দাঁত বের করে হেসে দিয়ে বলল, না না, আমি যাব না, আমাকে কোলে করে দিয়ে আসো। আলিয়া আর ওর মা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মাইশার দিকে। আরিয়ান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না, শুধু মনে মনে আওড়ালো, এই বেসামাল মেয়েকে আমি এখন কি দিয়ে সামাল দেব? ও তো আমার প্রেস্টিজ একদম প্লাস্টিক করে দিচ্ছে। ইচ্ছা করছে ঠাটিয়ে দুটো চড় মেরে ওর নেশা ছাড়িয়ে দিতে। মাইশা আরিয়ানের গলা ধরে ঝুলতে ঝুলতে বলল, কই, কোলে নাও না। আরিয়ান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। অবস্থা বেগতিক দেখে আরিয়ানের মা ওখান থেকে চলে গেল। আলিয়া মাইশার কাছে গিয়ে বলল, মাইশা চল, তোকে আমি রুমে দিয়ে আসছি। মাইশা আলিয়াকে সরিয়ে দিয়ে বলল, না, আমি তোর সাথে যাব না, আমি ওর কোলে উঠে যাব। আর কি করবি ভাইয়া, সামলা এবার। আরিয়ান আর কোনো উপায় না পেয়ে মাইশাকে কোলে তুলে নিল। আরিয়ান মাইশাকে রুমে নিয়ে খাটে শুয়ে দিতেই মাইশা আরিয়ানের গলা জড়িয়ে ধরে আরিয়ানের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। একটা শিহরণের ঢেউ খেলে গেল আরিয়ানের সারা শরীরে। আরিয়ান নিজেকে মাইশার কাছ থেকে ছাড়িয়ে মাইশাকে রেখে চলে আসতে যাচ্ছিল, তখনই মাইশা আরিয়ানের হাত টেনে ধরে বলল, কি হলো, আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? ভালোবাসো না আমাকে? আমার ভালোবাসাটা বুঝিস তুই? বুঝি তো। কি বুঝিস? কাছে এসো বলছি। আরিয়ান মাইশার কাছে যেতেই মাইশা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দিল। আরিয়ানও আর নিজেকে স্থির রাখতে পারল না। মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো মাইশাকে। হঠাৎ মাইশার নখের আঁচল লাগলো আরিয়ানের ঘাড়ে। সঙ্গে সঙ্গে আরিয়ানের হুঁশ ফিরে। আরিয়ান মাইশার কাছ থেকে সরে গিয়ে ভাবতে লাগে, ছিছিয়া, এ আমি কি করছিলাম? মাইশা না হয় নেশার ঘরে আছে, আর আমি সেই সুযোগটা নিচ্ছিলাম। ছিছি। আরিয়ান চলে যেতে নেবে তখনই মাইশা বলে উঠল, কি হলো, যাচ্ছ কেন? আমাকে আদর করবে না? এখন তুই ঘুমা মাইশা, অনেক রাত হয়ে গেছে, তোর জন্য এখন ঘুমানোটা অনেক দরকার। না, আমি তোমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাবো, না হলে কিন্তু আমি চিৎকার করব। আরিয়ান এবার আচ্ছা বিপদে পড়ে গেল। এই মেয়ে বলে কি, ওর প্রেস্টিজ প্লাস্টিক করার জন্য উঠে পড়ে লেগেছে নাকি? মনে মনে ভাবল, এখনো ঘুমানো পর্যন্ত এখানে থাকি, তা না হলে আবার কি করতে কি করে ফেলবে। আরিয়ান মাইশাকে নিজের বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই মাইশা ঘুমের দেশে পাড়ি জমালো। মাইশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আরিয়ান মনে মনে আওড়ালো, এইভাবেই চেয়েছি সারা জীবন তুই আমার বুকে থাক, আমাকে সবসময় তোর ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখ। খুব তাড়াতাড়ি তোকে আমি আমার করে নেব, এতটুকু ক্ষতি তোর আমি হতে দেব না। কথাগুলো ভাবতে ভাবতে আরিয়ান মাইশার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আস্তে আস্তে মাইশাকে নিজের কাছ থেকে সরিয়ে সুন্দর করে শুইয়ে দিয়ে মাইশার রুম থেকে চলে গেল। নিজের রুমে গিয়ে আরিয়ান বসে বসে ভাবছে, আজকে রাতের কথা মাইশাকে কিছুতেই জানতে দেয়া যাবে না, তাহলে শুধু শুধু নিজেকে দোষ দিবে আর লজ্জায় পড়ে যাবে মেয়েটা। আরিয়ান আয়নার সামনে দাঁড়ালো, দেখলো ওর ঘাড়ে মাইশার নখের আঁচড় পড়ে গেছে। অনেকটা ভালো লাগা কাজ করছে আরিয়ানের মধ্যে। এই প্রথম মাইশাকে এতটা কাছ থেকে ছুঁয়ে দেখেছে আরিয়ান। সারা জীবনের জন্য মাইশাকে এতটাই কাছে রাখতে চাই সে। কথাগুলো ভেবেই মনে মনে মুচকে হাসলো আরিয়ান। তখনই আরিয়ানের ফোনটা বেজে উঠল। আরিয়ান ফোন রিসিভ করতেই যা শুনলো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আরিয়ান ফোন ধরা মাত্রই তার ইনফর্মার তারেক তাকে বলল, স্যার, ওই গাড়িটা কেউ জঘন্যভাবে পুড়িয়ে ফেলেছে, তবে আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই গাড়িটা। কথাটা বলেই তারেক থেমে গেল। আরিয়ান কিছুটা রাগান্বিত হয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? আমি ভনিতা করা একদম পছন্দ করি না। তারেক আমতা আমতা করে বলল, স্যার, ওই গাড়িটা আপনার বন্ধু রাফাত স্যারের। কথাটা শুনে আরিয়ানের যেন হুঁশ উড়ে গেল। আরিয়ান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি শুনল সে? হোয়াট রাবিশ, কি যা তা বলছো তুমি এসব? তুমি কি ঠিকভাবে খোঁজ নিয়েছো নাকি খোঁজ না নিয়েই আমাকে ইনফরমেশন দিচ্ছ? না স্যার, আমি একদম ঠিক বলছি। আমি যখন গাড়িটা খোঁজ নিয়েছিলাম তখন গাড়িটা একদম ঠিক ছিল। গাড়িটা একটা গ্যারেজে রাখা ছিল। আমি ভেবেছিলাম আগামীকালকে আপনাকে সেই
কাছে নিয়ে যাব, কিন্তু হঠাৎ খবর পাই গাড়িতে কেউ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। ওকে, তুমি ওই গ্যারেজের মালিকের সাথে বা লেবারের সাথে কথা বলে দেখো কোনো তথ্য পাও কি না। স্যার, মালিক এখানে থাকে না, যে এই গ্যারেজটা দেখাশোনা করতো হঠাৎ করে সে মিসিং। কেউ তার খবর দিতে পারছে না সে কোথায় গেছে। আরিয়ানের মাথা যেন গোল গোল করে ঘুরছে। আরিয়ান আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। আরিয়ানের মাথায় কিছুই ঢুকছে না। এসব কি হচ্ছে তার সাথে? রাফাতের গাড়িতে করে মাইশাকে কিডন্যাপ করতে চাইলো। রাফাত আবার ওর গাড়ির নাম্বারই আরিয়ানকে দিল। সেই গাড়িটা কেউ পুড়িয়ে ফেললো। যার কাছ থেকে ইনফরমেশন পাওয়ার একটু আশা ছিল সেই গ্যারেজের লোকটাও পর্যন্ত মিসিং। কোনো কিছুরই হিসাব যেন মিলাতেই পারছে না আরিয়ান। তবে এই নিয়ে সকালেই রাফাতের সঙ্গে তার কথা বলতে হবে, তাহলে কিছুটা হলেও এর জট খুলবে। তবে মাইশাকে সব সময় আরিয়ানের চোখে চোখে রাখতে হবে। মাইশার কিছু হয়ে গেলে আরিয়ান একদম শেষ হয়ে যাবে। পরদিন সকালে মাইশার ঘুম ভাঙতেই মাইশা কেমন যেন একটা মাথা ঝিমঝিম আর মাথায় ব্যথা অনুভব করলো। মাইশা আস্তে আস্তে উঠে বসলো। মাইশা তার কপালে হাত দিতেই দেখলো ওর কপালে ব্যান্ডেজ করা। মাইশা অনেকটা ঘাবড়ে গেল। মাইশার কিছুই মনে পড়ছে না, কেন তার কপালে ব্যান্ডেজ করা আর সে কখন কিভাবে তার রুমে এলো। তার যতটুকু মনে আছে সে তো পার্টিতে ছিল আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। তারপরে তার একটু মাথা ঝিমঝিম করছিল। তারপর আর কিছু মনে নেই মাইশার। মাইশা অনেকক্ষণ যাবৎ মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে করতে পারলো না। তখনই মাইশার রুমে আলিয়া আসলো। কিরে মাইশা, এখন কি অবস্থা তোর? ভালো। আচ্ছা আলিয়া, আমি এখানে কি করে এলাম? আর আমার কপালে ব্যান্ডেজ করা কেন? কি হয়েছিল আমার? মাইশার কথা শুনে অনেকটা অবাক হলো আলিয়া। তবে আলিয়া এটা বুঝতে পারছে মাইশার কিছুই মনে নেই। আলিয়া একে একে সব কিছু বলল মাইশাকে। সব শুনে মাইশা কিছুক্ষণের জন্য থম মেরে রইল। মাইশা বুঝতে পারছে না কেন কেউ তার ক্ষতি করতে চাইছে। কি শত্রুতা তার মাইশার সাথে? কেন সে তার পিছনে পড়ে আছে? আলিয়া মাইশাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কিরে মাইশা, কি ভাবছিস? যা ফ্রেশ হয়ে আয়, মা টেবিলে নাস্তা দিচ্ছে, তুই এলেই একসাথে খাবো। আলিয়ার ডাকে ঘোর ভাঙে মাইশার। মাইশা ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর মাইশা নাস্তার টেবিলে যায়। মাইশার মামি মাইশার দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, কি রে মাইশা, এখন ঠিক আছিস তো? কালকে যে খেলটা দেখালি তুই, তোদের ইয়াং জেনারেশনের এই একটাই দোষ, পার্টিতে গেলে ওইসব খেতে হয় তোদের। কথাগুলো শুনে মাইশা তার মামির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তার মামি কি বলছে কিছুই বুঝতে পারছে না মাইশা। কি এমন করলো মাইশা যে তার মামি তাকে এভাবে কথা শোনাচ্ছে? আলিয়া সঙ্গে সঙ্গে বলে উঠল, মা কি বলে যাচ্ছে, তখন থেকে খেতে দাও তো। তারপর ইশারা দিয়ে ওর মাকে থামতে বলল। মামি, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন? কি করেছি আমি? বাদ দে তো মাইশা, মা মজা করছিল, মজাও বুঝিস না তুই। মাইশার মামি কোনো কথা না বলে কিছুটা রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেল। ওরা নাস্তা করতে শুরু করবে তখনই ওখানে আরিয়ান এলো। আরিয়ানকে দেখে আলিয়া বলে উঠল, কিরে ভাইয়া, তোর ঠোঁট ফুলে গেল কিভাবে? আর তোর গলায় ওগুলো কিসের দাগ? কথাটা শুনে আরিয়ান ভীষণ খেলো। আরিয়ান দ্রুত ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে আলিয়াকে জোরে একটা ধমক দিয়ে বলল, খাবারের সময় এত কথা বলিস কেন রে? চুপচাপ খেতে পারিস না? যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো শুধু একটা কথা জিজ্ঞেস করলাম। আর একটা কথাও না বলে চুপচাপ খেয়ে ওঠ। মাইশাও ভালো করে খেয়াল করে দেখলো আরিয়ানের ঠোঁটটা ফুলে আছে আর গলায় কিছু আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে কারো নখের আঁচড়। মাইশার আর বুঝতে বাকি নেই এইগুলো কিভাবে হলো। আর কত মিথ্যা বলবে তুমি? আমার উপর খবরদারি দেখিয়ে অন্য মেয়ের জীবনে জড়িয়েছ। ছেলেরা এমনই হয়, ওদের ভেতরে এক আর বাহিরে আরেক। কথাগুলো ভাবতে ভাবতেই মাইশার চোখে পানি এসে জমা হলো। সবার নজর এড়িয়ে মাইশা চোখের পানিটা মুছে নিল। আরিয়ান তাড়াহুড়ো করে কোনো রকমে নাস্তা করে চলে যাচ্ছিল। তখনই আরিয়ানের মা পিছন থেকে ডাক দিয়ে বলল, কি রে আরিয়ান, তুই তো কিছুই খেলি না, আর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে মা। আরিয়ান চলে যেতে নিয়ে ঘুরে দাঁড়িয়ে মাইশাকে বলল, মাইশা, তুই সুস্থ না হওয়া পর্যন্ত তোর অফিসে যেতে হবে না। আমি অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নেব। আর হ্যাঁ, আমার পারমিশন ছাড়া তুই এক পাও বাহিরে কোথাও যাবি না। কথাগুলো বলে আরিয়ান চলে গেল। মাইশার প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়ানের কথা শুনে। মাইশা ভাবছে, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? উপরে উপরে এমন ভাব দেখাও যেন আমাকে খুব কেয়ার করো, আর ভেতরে ভেতরে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে আছো।
আমি চাই না তোমার এমন কেয়ার। আমি এখন থেকে আমার মতো করেই চলবো, আর তুমি তোমার মতো। আমার প্রতি কোনো রকম অধিকার ফলাতে দেব না তোমাকে। বুঝেন ঠেলা, যার জন্য করে চুরি সেই বলে চোর। যার জন্য আরিয়ানের ঠোঁট ফুলল, আছর খেলো, সে এখন আরিয়ানকে ভুল বুঝছে। এই হলো ভালোবাসার এক সমস্যা। এ ওকে সন্দেহ করে তো ও ওকে সন্দেহ করে। যাই হোক, ওরা যা মন চাই করুক, আমরা গল্পে ফিরি। আরিয়ান রাফাতের বাসায় গেল, গিয়ে শুনল রাফাত বাসায় নেই। ওকে পুলিশ স্টেশনে ডেকেছে। আরিয়ান দ্রুত রাফাতের বাসা থেকে বেরিয়ে পুলিশ স্টেশনের দিকে চলে গেল। সেই পোড়া গাড়ির ভিতর পুলিশ একজনের পোড়া লাশ পেয়েছে। পুরো লাশটার এমন অবস্থা হয়েছে যে লাশটাকে কিছুতেই শনাক্ত করা যাচ্ছে না। পুলিশ লাশটাকে মর্গে পাঠিয়ে দিল। সমস্ত ফর্মালিটিস শেষ করে যদি লাশের পরিবারের কোনো সন্ধান পাওয়া যায় তাহলে লাশ তাদের কাছে হ্যান্ডওভার করবে, আর না হয় দাফন সম্পন্ন করে ফেলবে। আরিয়ান পুলিশ স্টেশনে গিয়ে দেখল রাফাতকে পুলিশরা কোনো একটা বিষয়ে জেরা করছে। রাফাত আরিয়ানকে দেখা মাত্রই বলে উঠল, আরিয়ান, তুই এসেছিস? আমাকে বাঁচা ভাই, আমি দারুণভাবে ফেঁসে গেছি। কেন, কি হয়েছে? দেখ না ভাই, এরা কী সব বলছে। এরা বলছে আমার গাড়িতে নাকি কারো একটা পুরা লাশ পাওয়া গেছে। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। কি করে গাড়িটা ওখানে পৌঁছালো, কে গাড়িতে আগুন লাগিয়ে দিল, আর কিভাবে পুড়ে মারা গেল। আমি তো গাড়িটা ঠিক করার জন্য গ্যারেজে দিয়েছিলাম। বিশ্বাস কর, আমি কিছু জানি না এই ব্যাপারে। রাফাতের কথা শুনে তো আরিয়ান রীতিমতো ভরকে গেল। মানে কি বলছিস কি তুই এইসব? পুলিশ অফিসার সাব্বির রাফাতকে ধমকের স্বরে বলল, তাহলে আপনার গাড়িটা কি ওখানে হেঁটে হেঁটে গেছে? আরিয়ান পুরো বিষয়টা জানতে চাইল সাব্বিরের কাছে। সাব্বির বলল, সকালের একজন লোক থানায় ফোন দিয়ে বলল একটা গাড়ি এক জায়গায় পুড়ে পড়ে আছে, হয়তো বা রাত্রেবেলায় কেউ গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। পুলিশ যখন গাড়িটা চেক করলো তখন তাতে একটা পোড়া লাশ পাওয়া গেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সেই গাড়িটা মিস্টার রাফাতের। সুতরাং সেই হিসেবে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। দেখুন অফিসার, কেউ আমাকে চরমভাবে ফাঁসাচ্ছে। আমি এ সম্পর্কে কিছু জানি না। আমার গাড়িটায় সমস্যা দেখা দেওয়াতে আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ আমার গাড়িটা গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আর খবর নেওয়ার সময় পাইনি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওই গ্যারেজের লোকজনের সাথে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আপনি কি মনে করেন পুলিশ এতই বোকা? পুলিশকে এইসব শিখিয়ে দিতে হবে সে কখন কোন কাজ করবে? আশেপাশের সব গ্যারেজে খোঁজ নেওয়া হয়েছে, এমন কোনো গাড়ি মিসিং হয়নি কোনো গ্যারেজ থেকে। আরিয়ান যেন দর্শকের মতো সব খালি শুনছিল আর দেখছিল। আরিয়ান ভালো মতোই জানে সেই গ্যারেজ খুঁজে পেলেও তার কোনো তথ্য পাওয়া যাবে না, কারণ গ্যারেজের লোক মিসিং। আরিয়ান সাব্বিরকে বলল, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে। কেউ রাফাতকে ফাঁসাতে চাইছে। তা না হলে রাফাত কেন এই রকম একটা ভুলভাল কাজ করবে? কোনো না কোনো বড় ধরনের চক্রান্ত হচ্ছে এর পিছনে। আপনারা আপনাদের মতো ইনভেস্টিগেশন করুন, তারপর বাকিটা যা করার আপনারাই করবেন। সাব্বির রাফাতকে উদ্দেশ্য করে বলল, সেটা তো অবশ্যই করব, কিন্তু সেই পর্যন্ত মিস্টার রাফাত আপনি এলাকা ছেড়ে কোথাও যাবেন না। আর যখনই ডাকবো তখনই আপনাকে এখানে আসতে হবে। এবার আপনি আসতে পারেন। ওরা ওখান থেকে চলে গেল। হাজারো চিন্তা আরিয়ানের মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে আরিয়ান এটা বুঝতে পারছে এই সব কিছুই মাইশাকে ঘিরেই হচ্ছে। কেউ একজন খুব শক্তভাবে কলকাঠি নাড়ছে তাদের পেছনে। কিন্তু কেন? এর উত্তরটাই আরিয়ানকে খুঁজে বের করতে হবে। মাইশা উদাস মনে ছাদে দাঁড়িয়ে আছে। বাসায় কেউ নেই। আলিয়া গেছে ওর এক বান্ধবীর বাসায়। ওর মামা আর মামি গেছে ডাক্তারের কাছে। আর আরিয়ান তো এখনো বাসায় ফেরেনি। একা একা ভালো লাগছিল না, তাই মাইশা ছাদের এক কোণায় এসে দাঁড়িয়ে আছে। আরিয়ানের ঠোঁটের ফোলা আর গলায় আঁচড়ের দাগ খুব ভাবাচ্ছে মাইশাকে। মাইশার মনের মধ্যে যেন ঝড় চলছে। এমন এক ঝড় যা মাইশা ইচ্ছা করলেও থামাতে পারছে না। মুহূর্তেই মাইশার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। হঠাৎ মাইশার মনে হলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মাইশা পিছনে ঘুরে দেখলো আরিয়ান। আরিয়ানকে দেখেই মাইশা ওখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল। তখনই আরিয়ান মাইশার হাত ধরে ওর হাতে জোরে একটা টান দিয়ে আরিয়ানের কাছে নিয়ে আসলো। মাইশা আরিয়ানের বুকের উপর এসে পড়ল। আরিয়ান দেখলো মাইশার কপালে কিছু চুল এলোমেলো হয়ে সামনে এসে পড়েছে। আরিয়ান মাইশার কপালে আসা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কি রে, এইভাবে মুখ ঘুরিয়ে কোথায় চলে যাচ্ছিস? মাইশার মোটেও ইচ্ছা করছিল না আরিয়ানের সাথে কথা বলতে। মাইশা আরিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আরিয়ান আরো শক্ত করে মাইশাকে চেপে ধরল। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। না, ছাড়বো না। গতকালকে রাত্রে তো ছাড়তেই চাচ্ছিলি না, আর এখন এমন করছিস কেন? মানে কি যাতা বলছো তুমি?
কালকে রাতের কথা সব ভুলে গেলি? শোনো, গতকাল রাতে এমন কিছুই হয়নি যেটা আমাকে মনে রাখতে হবে। ও রিয়েলি? তাহলে তো তোকে একটু মনে করিয়ে দিতেই হয় গতকাল রাতের কথা। মানে? আরিয়ান আর কোনো কথা না বলে সোজা মাইশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মাইশা ওর হাত দিয়ে আরিয়ানের পিঠে কিল ঘুষি মারতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আরিয়ান মাইশাকে ছেড়ে দিল। মাইশা আরিয়ানকে ধাক্কা মেরে কিছুটা দূরে সরে গেল। খুব ঘৃণা হচ্ছে মাইশার আরিয়ানের প্রতি। কত মেয়ে লাগে আরিয়ানের জীবনে, এক মেয়েতে কি তৃপ্তি ওর হয় না? কালকে তো খুব মজা নিয়ে একজনের সাথে রোম্যান্স করেছে, আর আজকে মাইশা? ছেলেরা মনে হয় এমনই হয়। আরিয়ান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল। কিরে, এইবার কিছু মনে পড়েছে? মাইশা নিজের রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না, তাই মাইশা কিছুটা চেঁচিয়ে আরিয়ানকে বলল, নেক্সট টাইম কখনো আমাকে টাচ করার চিন্তাও করবে না, কারণ আমি চাই না আমাকে এমন একজন টাচ করুক যার জীবনে অন্য আরও অনেক মেয়ে আছে। আর শোনো, আমার না কোনো কিছু মনে করার দরকার নেই। মাইশার কথা শুনে আরিয়ানের খুব রাগ হচ্ছে। কি বলছে এইসব মাইশা? আরিয়ান আজ পর্যন্ত মাইশা ছাড়া কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, টাচ করা তো দূরের কথা। আরিয়ান মাইশাকে একটা ধমক দিয়ে বলল, হোয়াট ইজ দিস মাইশা? এসব আলতু ফালতু কথা বন্ধ করো, ওকে? ও আচ্ছা, তুমি করতে পারবে আর আমি বললেই সেটা আলতু ফালতু হয়ে গেল? আরিয়ান সঙ্গে সঙ্গে মাইশার কাছে গিয়ে মাইশাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, নিষেধ করেছি না কোনো রকম আলতু ফালতু কথা না বলতে? এই আরিয়ান চৌধুরী এমন কোনো কাজ করেনি যার জন্য তুই আমার দিকে আঙুল তুলবি। আমাকে ছাড়ো বলছি না, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। তাহলে কার সাথে কথা বলার ইচ্ছে আছে? ওই রিয়াদের সাথে? যার সাথে থাকুক না কেন, অন্ততপক্ষে তোমার সাথে নেই। চুপ, একদম চুপ। তোর সমস্ত কথা শুধুমাত্র আমার সাথে, এই আরিয়ান চৌধুরীর সাথে। আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো ছেলের সাথে তোর কোনো কথা থাকতে পারে না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। কথাগুলো বলে আরিয়ান কিছুটা রাগ দেখিয়ে ওখান থেকে হনহন করে চলে গেল। মাইশা কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, যার জীবন এক নারীতে পরিপূর্ণ হয় না, আমি চাই না তার ছায়াও আমার জীবনে পড়ুক। মাইশা কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু কেন যেন ওর ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। কেন যেন আরিয়ানের ঠোঁটের ফোলা আর গলার আঁচড়ের দাগ চোখের সামনে থেকে কিছুতেই সরাতে পারছে না মাইশা। কিছুটা চোখের পানি গড়িয়ে পড়ল মাইশার। মাইশা চোখের পানিটা মুছে নিয়ে ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে ভাবছে। আকাশের রং আর মানুষের মন দুটোই এক, পরিবর্তন হতে সময় লাগে না। তখনই মাইশার অনুভব হলো আবার কেউ ওর পিছনে এসে দাঁড়িয়েছে। মাইশা একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে কথা বলার কোনো রকম ইচ্ছে আমার নেই। হঠাৎ কেউ পিছন থেকে কিছু একটা দিয়ে মাইশার গলা পেঁচিয়ে ধরল। মাইশা নিজের গলায় হাত দিয়ে সেটাকে ছোটানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। মাইশার একদম কাশি উঠে গেল। মাইশার শরীরটা যেন নিস্তেজ হয়ে আসছে। মাইশা বুঝতে পারছে আরেকটু সময় এভাবে থাকলে তার প্রাণ পাখিটা উড়ে যাবে, তাই তাকে বাঁচার জন্য লড়াই করতে হবে। মাইশা তার নখ দিয়ে সজোরে লোকটার দুই হাতে খামচি বসিয়ে দিল। মাইশার নখের আঁচড় লাগাতে সঙ্গে সঙ্গে লোকটা মাইশাকে ছেড়ে দিল। মাইশা সুযোগ বুঝে লোকটাকে একটা ধাক্কা দিয়ে ওর হাতের কাছে থাকা একটা ইটের টুকরো লোকটার দিকে ছুঁড়ে মারল। কোনো রকম দৌড়ে ছাদ থেকে বেরিয়ে ছাদের দরজা আটকাতে যাবে, তখনই লোকটা মাইশার হাত চেপে ধরল। মাইশার ছাদের দরজা দিয়ে লোকটার হাত চেপে ধরল। উপায় না পেয়ে লোকটা মাইশার হাত ছেড়ে দিল। মাইশা ছাদের দরজার ছিটকিনি লাগিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিচে যেতেই ভয়ে মাইশা জোরে একটা চিৎকার দিয়ে উঠল। তখনই কেউ মাইশাকে ধরে ফেলল। মাইশা তার বুকের উপরে হেলে পড়ল। ভয় পেয়ে মাইশা জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বারবার মাইশার গালে আলতো করে হাত দিয়ে মাইশাকে ডাকছে, কিন্তু মাইশা কোনো রেসপন্স করছে না। আর তখনই আরিয়ান চিৎকার দিয়ে ওর কাছে এসে ওর কলার ধরে বলে উঠল, হাউ ডিয়ার ইউ ব্লাডি ইডিয়েট! তুই মাইশাকে ধরার সাহস পাস কি করে? সে ছিল রিয়াদ। রিয়াদ মাইশাকে এভাবে ধরে রেখেছে দেখে তো আরিয়ানের মাথায় পুরো আগুন চড়ে গেল। রিয়াদ ওকে কিছু বলতে চাইলো, কিন্তু আরিয়ান কোনো কিছু না শুনেই নিজেকে সংযত করে রাখতে না পেরে ওকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। মাইশাকে ওর কাছ থেকে নিজের কাছে এনে বলল, রাস্কেল, তোর এত বড় সাহস কি করে হয় মাইশার গায়ে হাত দিস? আর তুই এখানে কি করছিস? তোর কাজ অফিসে, আমার বাড়িতে নয়। প্লিজ স্যার, আমার কথাটা ঠিক একবার শুনুন। শাট আপ রাস্কেল, গেট আউট ফ্রম হেয়ার। রিয়াদ অনেকবার রিকোয়েস্ট করলো তার কথা শোনার জন্য, কিন্তু আরিয়ান রিয়াদের কোনো কথা না শুনে রিয়াদের সাথে চরমভাবে খারাপ ব্যবহার করে যাচ্ছে। শেষে রিয়াদ বাধ্য হয়ে কিছুটা চেঁচিয়ে আরিয়ানকে বলল, দেখুন স্যার, কারো কাছ থেকে কোনো বিষয়ে না জেনে না বুঝে তার গায়ে হাত তোলা বা তার সাথে এরকম ব্যবহার করা উচিত নয়। এই তোর মতো সামান্য একটা ম্যানেজারের কাছ থেকে আমাকে ব্যবহার শিখতে হবে?
তুই একে তো আমার পারমিশন ছাড়া এই বাড়িতে ঢুকেছিস, দ্বিতীয়ত তুই মাইশার গায়ে হাত দিয়েছিস। তোকে তো আমি মাত্র একটা থাপ্পড় মেরেছি। এখানে যদি আর 1 সেকেন্ডও দাঁড়াস তাহলে তোর সাথে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। দেখুন স্যার, মাইশা ম্যাডামের গায়ে আমি ইচ্ছে করে হাত দেইনি। আমি বাড়িতে ঢোকার পরেই হঠাৎ মাইশা ম্যাডামের চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে উনি আমার কোলে ঢলে পড়েন। রিয়াদের কথায় এতক্ষণে আরিয়ানের হুঁশ ফিরল। বাসায় তো কেউ ছিল না। আরিয়ান অফিসে যাওয়ার জন্যই বেরিয়েছিল। ভুলবশত গাড়ির চাবিটা বাসায় রেখে গিয়েছিল বিধায় আবার বাসায় ফিরে এসেছিল চাবি নিতে। রিয়াদের কথা মোতাবেক মাইশা যদি উপরে থাকে আর ও তো সেন্সলেসও হয়ে গেছে, তাহলে দরজা খুলল কে? আরিয়ান মাইশার দিকে তাকিয়ে দেখলো মাইশার এখনও কোনো রেসপন্স নেই। আরিয়ান মাইশাকে কোলে তুলে নিয়ে ওর রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। আরিয়ান নিজেকে কিছুটা সংযত করে রিয়াদকে বলল, তুমি এই বাড়িতে কেন এসেছো? আর মাইশা দরজা না খুললে তুমি কি করে ভেতরে ঢুকলে? স্যার, আমি তখন থেকে আপনাকে সেটাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে ছিলেন না। এত কথা রেখে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। স্যার, খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল আপনাকে দিয়ে সাইন করানো দরকার ছিল। আপনার সাইন ছাড়া ফাইলটা আমি রেডি করতে পারছিলাম না। আপনি অফিসে আসেননি বিধায় আপনাকে আমি কয়েকবার কল দিয়েছিলাম, কিন্তু আপনি তো কল রিসিভ করেননি। তাই বাধ্য হয়ে আপনার বাসায় আমাকে আসতে হয়েছিল। কিন্তু বাসায় আসার সঙ্গে সঙ্গে দেখলাম আপনাদের বাসার দরজাটা খোলা। ভিতরে ঢুকতেই হঠাৎ মাইশা ম্যাডামের চিৎকারের আওয়াজ পাই। আমি উপরে যেতেই উনি সেন্সলেস হয়ে আমার উপর ঢলে পড়েন, আর তখনই আপনি চলে আসেন। আরিয়ান বিড়বিড় করে বলল, ও শিট ড্যামিট, এত বড় একটা ভুল আমি কি করে করলাম? রাগের মাথায় বাসার দরজা ঠিকমতো না লাগিয়েই আমি চলে গিয়েছিলাম। সেই সুযোগে কেউ বাসায় ঢুকে মাইশার উপরে আক্রমণ করেছে। আরিয়ান রিয়াদের হাত থেকে ফাইলটা নিয়ে সাইন করে দিয়ে রিয়াদকে চলে যেতে বলল। রিয়াদ চলে যেতে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে আরিয়ানকে বলল, স্যার, একটা কথা বলি। আমি জানি না যে এমন কি হয়েছিল যার কারণে মাইশা ম্যাডাম হঠাৎ এমন চিৎকার দিয়ে উঠেছিল। আর কেউ কি বাড়ির ভিতরে ঢুকেছিল কিনা সেটাও জানি না। যদি কেউ ঢুকেই থাকে তাহলে সে দারোয়ানের চোখ এড়িয়ে কিভাবে ঢুকলো? যদি স্যার সম্ভব হয় একটু খোঁজ নেবেন। হয়তো এমন কেউ আপনার আশেপাশে আছে যে আপনাদের ক্ষতি করতে চায়, তাই একটু সাবধানে থাকবেন স্যার। কথাগুলো বলে রিয়াদ ওখান থেকে চলে গেল। রিয়াদের কথাগুলো খুব ভাবাচ্ছে আরিয়ানকে। রিয়াদ তো ঠিকই বলেছে, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে কেউ ঢুকলো কি করে বাড়ির ভিতরে? রাগের মাথায় আরিয়ানের এই কথাটা একদমই মাথায় আসেনি। দারোয়ানকে জিজ্ঞেস করলে কিছু হয়তো বা আরিয়ান জানতে পারবে, কিন্তু মাইশাকে একা রেখে সে যেতে পারছে না। তবে আরিয়ান এইটুকু বুঝতে পারছে মাইশা কোনো জায়গায় সেফ নয়। মাইশাকে এতটুকু সময়ের জন্যও একা রাখা যাবে না। বাড়ির লোকদের উপর খুব রাগ হচ্ছে আরিয়ানের। সবাই গেছে তো গেছে, ফেরার আর কোনো নাম নেই। আজকে আসুক সবাই, তারপর ওদের সাথে বোঝাপড়া আছে আরিয়ানের। ঠিক কী হয়েছিল মাইশার সাথে, মাইশার জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বুঝতে পারছে না আরিয়ান। পুলিশ অফিসার সাব্বির সেই পোড়া লাশটার ইনভেস্টিগেশন করতে করতে জানতে পারে থানায় 2 দিন আগে একটা গ্যারেজ থেকে একজন লোক মিসিং হয়ে যাওয়ার জিডি করা হয়েছিল তার পরিবার থেকে। তার পরিবার থেকে একজনকে লাশ শনাক্ত করার জন্য মর্গে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই মাইশার জ্ঞান ফিরে। মাইশা হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। আরিয়ান মাইশাকে জড়িয়ে ধরে। মাইশা, রিল্যাক্স রিল্যাক্স, আমি আছি, কিছু হবে না তোর। আরিয়ান মাইশাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু মাইশা ভয় পেয়ে এতটা পরিমাণ ঘাবড়ে আছে যে আরিয়ান কিছুতেই মাইশাকে শান্ত করতে পারছিল না। মাইশা শুধু বারবার একটা কথাই বলছে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোর কিছু হবে না মাইশা, আমি আছি তো, দেখ। মাইশা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ওর দিকে তাকিয়ে বুঝতে পারলো মাইশা ভয়েতে কুকড়ে আছে। আরিয়ান মাইশাকে অনেক চেষ্টা করে কিছুটা শান্ত করে মাইশাকে জিজ্ঞেস করলো, মাইশা আমাকে বলতো ঠিক কি হয়েছিল? মাইশা আরিয়ানকে সবটা খুলে বলল। আরিয়ান মাইশার গলার দিকে তাকিয়ে দেখলো মাইশার গলায় একদম দাগ পড়ে গেছে। আরিয়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মানুষ কতটা নৃশংস হলে এভাবে কারো গলা পেঁচিয়ে ধরতে পারে। আরিয়ান বুঝতে পারছিল মাইশার গলায় ওই লোকটা শক্ত দড়ি জাতীয় কিছু দিয়ে খুব জোরে চেপে ধরেছিল। মাইশা এখনো ভয়ে কেঁদেই যাচ্ছে। আরিয়ান মাইশার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে মাইশার 2 হাত ধরে বলল, কাঁদিস না প্লিজ, আমার মাছরাঙা পাখিটা কাঁদলে যে আমার খুব কষ্ট হয়, বুঝিস না? আরিয়ানের কথা শুনে মাইশা আরিয়ানের দিকে তাকালো। কিছু মুহূর্তের জন্য মাইশার মনে হলো সে কি কোনো কারণে আরিয়ানকে ভুল বুঝছে। আরিয়ানের চোখে মাইশার জন্য সত্যিকারের উদ্বিগ্নতা দেখতে পাচ্ছে মাইশা।
তবে কি কোনো একটা ভুল বুঝাবুঝি হচ্ছে ওদের মাঝে? আলিয়া অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে রাফাত চিন্তা মগ্ন হয়ে কি যেন ভাবছে। আলিয়া মূলত রাফাতের সঙ্গেই দেখা করতে এসেছে বান্ধবীর কথা বলে। রাফাত আর আলিয়ার সম্পর্কটা এখনো পর্যন্ত বাসায় কেউ জানে না। রাফাত জানাতে চেয়েছিল কিন্তু আলিয়া নিষেধ করেছে। আলিয়ার পরীক্ষাটা শেষ হয়ে গেলেই বাসায় সবাইকে জানাবে আলিয়া। রাফাতের চিন্তায় চিন্তায় মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। তার মাথায় কিছুই ঢুকছে না। কে কেন রাফাতকে ফাঁসাচ্ছে? কী লাভ রাফাতকে ফাঁসিয়ে তার? রাফাতকে এত চিন্তা ভাবনা অবস্থায় দেখে আলিয়া তাকে বলল, কি হয়েছে রাফাত তোমার? তুমি সেই কখন থেকে দেখছি চিন্তিত হয়ে কি যেন ভাবছো। তা এত কি ভাবছো বলতো আমায়? রাফাত আলিয়াকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। না তেমন কিছু না, বাদ দাও। আলিয়া রাফাতের হাত ধরে বলল, যদি কোনো প্রবলেমে পড়ে থাকো আমাকে নির্দ্বিধায় বিশ্বাস করে বলতে পারো। আমি তোমার পাশে ছিলাম, আমি তোমার পাশে ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। রাফাত ভাবছে, আমি কি করে বলবো আলিয়া তোমাকে যে আমার গাড়িতে কারো পোড়া লাশ পাওয়া গেছে? বলার মতো কিছু হলে তোমাকে অবশ্যই বলতাম। আমি তো নিজেই ব্যাগুরত্ব হয়ে গেছি, তোমাকে আর কি বলবো। এই কি হলো তোমার? কি ভাবছো আবার? আলিয়ার ডাকে ঘোর ভাঙে রাফাতের। না কিছু না, আসলে ভাবছিলাম ব্যবসাটা কি করে আরো দূরে এগিয়ে নেওয়া যায়। এত ভেবো না তো, পরে দেখা যাবে। আমাকে ভুলে গিয়ে সারাদিন ব্যবসা নিয়ে পড়ে আছো। রাফাত খুব জোর করে তার ঠোঁটের কোণে কিছুটা হাসি আনার চেষ্টা করলো। আচ্ছা শোনো, এখন আমাকে উঠতে হবে, অনেকক্ষণ হয়েছে এসেছি। মাইশা বাসায় একা আছে, এমনিতেও শরীরটা ভালো না। আচ্ছা চলো, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। রাফাতকে আজকে আলিয়ার কাছে অন্যরকম লাগছে। অন্যান্য দিন আলিয়া যেতে চাইলেও রাফাত তাকে ছাড়তে চায় না, আরও কিছুক্ষণ থাকতে বলে। কিন্তু আজ আলিয়ার এক কথাতেই রাফাত ওকে যেতে দিতে চাইছে। আসলে রাফাতের হয়েছেটা কি? কিন্তু আলিয়া এটুকু বুঝতে পারছে রাফাতের কিছু না কিছু অবশ্যই হয়েছে, যার জন্য রাফাতকে আজকে অন্যরকম লাগছে আর খুব চিন্তিতও মনে হচ্ছে। আলিয়া যেতে নিয়ে আবার দাঁড়িয়ে রাফাতকে বলল, আমি জানি না তোমার কি হয়েছে, তবে এইটুকু বলবো, যদি আমাকে ভালোবেসে থাকো আর বিশ্বাস করে থাকো, নির্দ্বিধায় আমার সাথে তোমার প্রবলেমটা শেয়ার করতে পারো। রাফাত আলিয়ার দু গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, আরে পাগলি, কিছু হয়নি আমার, আই এম টোটালি ফাইন। এবার চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আরিয়ানদের বাড়ি কিছুটা দূরে একটা লোক কারো একজনের সাথে ফোনে কথা বলছিল। আপনি কিছু চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক একটা কাজ কমপ্লিট করবই। আমি যে কাজ একবার নিয়েছি সে কাজ কখনো বিফল হয়নি, এই কাজেও হব না। হয়তোবা একটু সময় বেশি লাগছে, কিন্তু সফল হবই। লোকটা ফোনটা রেখে দিয়ে আরিয়ানের বাড়ির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে মনে মনে আওড়ালো, কতদিন তুই ওকে আমার কাছ থেকে বাঁচাবি? ওকে যে আমার হাতে মরতেই হবে, আর সেই দিনটা খুবই নিকটে। কথাটা বলেই হো হো করে হাসতে লাগলো সে। সন্ধ্যার দিকে সবাই বাসায় চলে আসলো। সবাই বাসায় ফিরতেই আরিয়ান সবার উপর চেঁচামেচি শুরু করলো। তোমাদের কি কোনো সেন্স নেই? তোমরা সে কখন মাইশাকে বাসায় একা রেখে গিয়েছো? তারপরে কি তোমরা ফেরার কোনো প্রয়োজন মনে করলে না? তোমরা জানো মাইশা অসুস্থ। কি করে তোমরা মাইশাকে বাসায় একা রেখে এতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো? আরিয়ানের রাগ দেখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আরিয়ান আলিয়াকে বলল, শোনো আলিয়া, মাইশার যেহেতু শরীর ভালো নেই, তুই এখন থেকে মাইশার সঙ্গে রুমে থাকবি। যতক্ষণ বাসায় থাকবি সর্বক্ষণ মাইশাকে দেখে রাখবি। আলিয়া আরিয়ানের কথায় সাই দিয়ে মাইশার রুমে চলে গেল। আরিয়ান দারোয়ানের সাথে কথা বলতে চলে গেল। মর্গ থেকে ফিরে একজন কনস্টেবল সাব্বিরকে বলল, স্যার ওনারা লাশটা আইডেন্টিফাই করতে পেরেছে। লাশটা ছেলেটার বাবার। ছেলেটা আপনার সাথে কথা বলতে চাচ্ছে। আচ্ছা ওকে পাঠিয়ে দাও। ছেলেটা এসে সাব্বিরের সামনে বসলো। ছেলেটা কান্নারত কণ্ঠে বলল, স্যার আমার নাম মুরাদ। আমার বাবা ওই গ্যারেজে দেখাশোনা করতো। বাবা মিসিং হওয়ার আগের দিন রাত্রে কারোর একজনের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে গেছিল। তারপর থেকে বাবাকে ফোনে আর পাইনি, আর আজকে যখন পেলাম তখন বাবার লাশ পেলাম। সাব্বির মুরাদকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, নিজেকে সামলাও। আচ্ছা তোমার বাবার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? না স্যার, আমার বাবা অন্তত ভালো আর ভদ্র একজন মানুষ ছিল। কেন কেউ বাবার সাথে এমন করলো তা আমরা বুঝতে পারছি না স্যার। তোমার কি কাউকে সন্দেহ হয়? না স্যার, সন্দেহ করার মতো ওই রকম কেউ আমার জানার মধ্যে নেই। সাব্বির মুরাদের কাছ থেকে ওই গ্যারেজ সম্পর্কে কিছু ইনফরমেশন নিল আর মনে মনে ভাবল,
খুব জটিল একটা কেস এটা। একটা মানুষ রাত্রেবেলা আরও একজনের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে গেল, তারপরে মিসিং, তারপর পুড়ে মারা গেল। একটু খুঁটিয়ে দেখতে হবে ব্যাপারটা আসলে ঠিক কী। আরিয়ান দেখলো দারোয়ান মতিন টেবিলের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছে। আরিয়ানের খুব রাগ হলো এই দৃশ্য দেখে। ওকে রাখা হয়েছে এই বাড়ি পাহারা দেওয়ার জন্য, এখন তো দেখছি ওকেই পাহারা দেওয়ার জন্য অন্য কাউকে রাখতে হবে। আরিয়ান তার হাত দিয়ে টেবিলের উপর জোরে একটা থাপ্পড় মারলো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলো দারোয়ান। আরিয়ানকে দেখিয়ে বসা থেকেই দাঁড়িয়ে গেল। আরিয়ান কিছুটা রাগ দেখিয়ে ওকে বলল, এই তোমাকে কি বাড়ির পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে নাকি ঘুমানোর জন্য রাখা হয়েছে? সরি স্যার, আমার তো কখনো এমন হয় না, কেন জানি আজকে আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, কিছুতেই চোখ টেনেই মেলতে পারছি না। কেন, আজকে ডিউটিতে আসার সময় কি ঘুমের ওষুধ খেয়ে এসেছিলে তাই চোখ মেলতে পারছো না? না স্যার, সকালের দিকে রাস্তা দিয়ে একজন চা নিয়ে যাচ্ছিল, ওনার কাছ থেকে 1 কাপ চা খেয়েছিলাম, তারপর থেকেই আমার কেমন যেন একটা ঘুম ঘুম ভাব। মানুষের চা খেলে ঘুম কমে আর তোমার ঘুম বাড়ছে, এইসব আজগুবি কথা বন্ধ করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, শোনো, আমি বের হয়ে যাবার পরে কি বাড়িতে কেউ ঢুকেছিল? আরিয়ানের কথা শুনে মতিনের মুখটা কিছুটা শুকিয়ে গেল। মতিন চুপ করে আছে, কোনো কথা বলছে না। আরিয়ান আরও একবার একই প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু মতিন কোনো উত্তর দিল না। এবার আরিয়ান জোরে একটা ধমক দিয়ে বলল, এই তোমাকে কি আমি পড়া জিজ্ঞেস করেছি যে পড়া পারছো না বলে মাথা নিচু করে আছো, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। মতিন কি বলবে বুঝতে পারছে না, কারণ তখন তো সে টেবিলের উপর মাথা দিয়ে ছিমুচ্ছিল। তারপরও ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, আসলে স্যার তখন আমার একটু ঝিমুনি এসেছিল, বিদায় টেবিলের মাথায় দিয়ে ঝিমিয়ে পড়েছিলাম। স্টুপিড কোথাকার, এবার তোমার চাকরিটাও আমি ছিনিয়ে দেই। মতিন আরিয়ানের হাত পায়ে ধরে বলতে লাগলো, না স্যার, প্লিজ স্যার, এই কাজটা করবেন না স্যার, তাহলে আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে স্যার, আর কখনো এমন হবে না স্যার। হঠাৎ করে আরিয়ানের চোখ গেল গেটের দিকে। আরিয়ান দেখলো গেটটা কোনো রকমের লাগানো, গেটে কোনো তালা নেই। সঙ্গে সঙ্গে আরিয়ান মতিনকে একটা ধমক দিয়ে বলল, কোনো একটা কাজ তোমাকে দিয়ে ঠিক মতো হয় না, গেটে তালা মারোনি কেন? এই মুহূর্তে গেটে তালা মারো। আরিয়ানের কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল মতিন। আসলে তালা যে কোথায় সে নিজেও জানে না। মতিন একটু ঢোক গিলে ঠোঁটটা একটু ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আসলে আমি যখন চা খাবার জন্য গেট খুলেছিলাম, তারপর থেকে আমি আর গেটের তালা খুঁজে পাচ্ছি না। দারোয়ানের কথা শুনে প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়ানের। আরিয়ান জোরে একটা ঝাড়ি মেরে দারোয়ানকে বলল, তুমি আসলে একটা ছাগল। এই তোমার ডিউটির নমুনা, গেটের তালা কোথায় আছে তা পর্যন্ত তুমি জানো না। কাল থেকে তোমার আর ডিউটি করতে হবে না, আমি নতুন দারোয়ান রেখে দিচ্ছি। মতিন আরিয়ানের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। শেষে আরিয়ান তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে এবং নতুন তালা কেনার জন্য টাকা দিয়ে ওখান থেকে চলে গেল। আরিয়ান চলে যেতেই মতিন নিজেই নিজে 2 গালে 2 থাপ্পড় মেরে বলতে লাগলো, তুই আসলে একটা ভেড়া, তুই আসলে একটা ছাগল। কেউ তোকে চা খাইয়ে গাদা বানিয়ে ভিতরে ঢুকে গেল, আর তুই দারোয়ান হয়ে কিছুই বুঝতেই পারলি না। না না, এখন থেকে ঠিকমতো ডিউটি করতে হবে, তা না হলে কপালে খুব দুঃখ আছে আমার। দেখতে দেখতে প্রায় 2 দিন কেটে গেল। মাইশা এখন অনেকটা সুস্থ আর স্বাভাবিক। তাই মাইশা আজ থেকে আবার অফিসে জয়েন করবে। মাইশা অফিসে ঢুকতেই দেখলো সবাই কেমনভাবে জানি তাকাচ্ছে মাইশার দিকে। মাইশা এই সবে কোনো গুরুত্ব না দিয়ে নিজের কেবিনে ঢুকতে যাবে, তখনই শুনতে পেল কেউ ওকে নিয়ে কিছু কানাঘুষা করছিল। সেই দিনের পার্টির বিষয় নিয়ে সবাই মাইশাকেই দোষারোপ করছে। মাইশা কোনো কথা কানে না নিয়ে নিজের কাজে মন দিল। মাইশা নিজের কেবিনে কাজ করছিল, তখনই পিয়ন এসে বলল, ম্যাডাম স্যার আপনাকে ডাকছেন। মাইশার এমনিতেই মন মানসিকতা ভালো নেই, তার উপরে আরিয়ান ডাকছে শুনে তার আরও বিরক্ত লাগলো। অবশ্যই আরিয়ান তার সাথে আবার কোনো না কোনো ফাজলামি শুরু করবে, তার জন্যই তাকে ডাকছে। আরিয়ানের তো একটাই কাজ, সারাক্ষণ ওর পিছনে লেগে থাকা। কিছুটা বিরক্তি নিয়ে আরিয়ানের রুমে গেল মাইশা। আরিয়ানের রুমের সামনে গিয়ে মাইশা দরজায় নক করলো। ইয়েস কামিং। এই ফাইলগুলো কমপ্লিট করে আমাকে 1 ঘন্টার ভিতরে সাবমিট করবেন। আরিয়ান কিছু ফাইল মাইশার সামনে দিয়ে বলল। মাইশার ইচ্ছা করছিল আরিয়ানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। এই এতগুলো ফাইল 1 ঘন্টার মধ্যে সাবমিট? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ফাইলগুলো নিন আর দ্রুত কমপ্লিট করে আমাকে সাবমিট করুন। কেন রে, আমাকে দিয়ে তোর কাজগুলো না করিয়ে যে তোকে কিস করে
তোর ঠোঁট ফুলিয়ে দিয়েছিল তাকে দিয়ে করে না। কত হাজার রূপ যে তোর তা তুই নিজেও জানিস না। শালা আইলার বাচ্চা বাসায় গেলে কত ভালোবাসা দেখায়, আর অফিসে মনে হয় যেন ওর সাথে আমার কত জনমের শত্রুতা। ডাইনোসর কোথাকার। মাইশা ফাইলগুলো নিয়ে ওর কেবিনের দিকে চলে গেল। মাইশা আরিয়ানের কেবিন থেকে চলে যেতেই আরিয়ান একটা হাসি দিয়ে বলল, তোকে আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে দেব না, সারাক্ষণ শুধু আমাকে নিয়েই ভাববি তুই। হঠাৎ আরিয়ানের ফোনে একটা কল আসলো। আরিয়ান ফোন রিসিভ করে বলল, কাগজগুলো তৈরি হয়ে গেছে। ওপাশ থেকে কিছু বলার প্রেক্ষিতে আরিয়ান বলল, গুড, ভেরি গুড। যত দ্রুত সম্ভব কাজগুলো আমার কাছে নিয়ে এসো। আরিয়ান ফোনটা রেখে ওর হাতের কলমটা ঘোরাতে ঘোরাতে বলল, তোর জন্য খাঁচা তৈরি হচ্ছে মাছরাঙা পাখি, সেই খাঁচায় সারা জীবন তুই শুধু আমার হয়ে থাকবি। কথাটা বলেই হাসতে লাগলো। এদিকে সাব্বির ওই গ্যারেজে গিয়ে তদন্ত করে জানতে পারলো রাফাত ওই দিন ঠিকই বলেছিল। রাফাতের গাড়ি এই গ্যারেজে ছিল এবং এখান থেকেই মিসিং হয়েছে, কারণ রাফাতের গাড়ির নম্বর এখানকার রেজিস্টার খাতায় পেয়েছে সাব্বির। সাব্বিরকে দেখে ওই গ্যারেজের একজন লেবার সুমন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সাব্বিরের চোখ এড়িয়ে পালাতে যাবে, তখনই সাব্বিরের সাথে আসা কনস্টেবল মিলন ওকে ধরে ফেললো। সাব্বির ওকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল, কিরে কোথায় পালাচ্ছিলি? কথায় আছে জানিস তো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। সুমন কেঁদে কেঁদে বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। বাহ, তুই তো খুব অ্যাডভান্স। এখনো কোনো প্রশ্নই জিজ্ঞাসা করলাম না আর উত্তর দিয়ে দিলি, তার মানে তুই সব কিছুই জানিস। তারপর সাব্বির ওর হাতটা সুমনকে দেখিয়ে বলল, আমার এই হাতটা না খুব চুলকাচ্ছে জানিস তো, অনেকদিন ধরে কাউকে বেধড়ক মারতে পারে না, তো ভাবছি তোকে দিয়ে শুরু করব। সুমন ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না স্যার, মারবেন না স্যার, আমি যা জানি সব সত্যি সত্যি বলবো আপনাকে। এই তো বুঝতে পেরেছিস তাহলে। তবে একটা কথা শুনে রাখ, আমার না মিথ্যে কথায় আবার বদ হজম হয়, আর আমার যদি একবার বদ হজম হয় তাহলে তোর যে কী অবস্থা হবে তা তুই নিজেও জানিস না। না স্যার, আমি সব সত্যি বলবো। আসলে স্যার, কিছুদিন আগে মাস্ক পরা একজন লোক এসে আমার কাছে 2-3 দিনের জন্য একটা গাড়ি ভাড়া চেয়েছিল। তখন আমি আফজাল স্যারকে না জানিয়ে ওনাকে একটা গাড়ি ভাড়া দিয়েছিলাম। এর বেশি আমি আর কিছুই জানি না স্যার। তুই মাস্ক পরা লোকটার কোনো ডিটেলস দিতে জানিস বা ওকে কি তুই দেখিসনি? না স্যার। না, এবার দেখছি আমার হাতটাকে কাজে লাগাতে হবে। আমার হাতটা এখন আরও বেশি চুলকাচ্ছে। এই বলে সাব্বির সুমনকে ঠাস ঠাস করে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। থাপ্পড় খেয়ে সুমন সাব্বিরের হাতে পায়ে ধরে বলতে লাগলো, বিশ্বাস করুন স্যার, আমি যা বলছি এর মধ্যে এক বিন্দুও মিথ্যা নেই। আপনি আমাকে 1000 মারলেও আর একটা কথাও আমি আপনাকে বলতে পারবো না, কারণ এর বেশি আমি কিছুই জানি না। তাহলে আমাদেরকে দেখে পালাচ্ছিলি কেন? ভয়ে স্যার, কারণ আমি যখন মুরাদ ভাইয়ের কাছে শুনেছিলাম যে গাড়িটা মিসিং হয়েছে, সেই গাড়িতেই আফজাল স্যারের লাশ পাওয়া গেছে, তখন খুব ভয় পেয়েছিলাম। সুমনের কথা শুনে অনেকটাই অবাক হলো সাব্বির। এই গ্যারেজ থেকে যে গাড়ি মিসিং হয়েছে সেটা যদি মুরাদ জানে, তাহলে কেন সাব্বিরকে সে ওই দিন এই কথাটা বলল না? সাব্বির মনে মনে বলল, দাল মে কুছ কালা হে। এই মুরাদকে তো খুব ভালোভাবে দেখতে হচ্ছে। 1 ঘন্টা পর সমস্ত ফাইল রেডি করে মাইশা আরিয়ানের কেবিনে গেল। স্যার, সবগুলো ফাইল রেডি হয়ে গেছে। গুড, এখানে রাখুন। শুনুন, আমি এক জায়গায় যাব, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কথাটা শুনে মাইশা চোখ মুখ খিচে আরিয়ানের দিকে তাকালো। ইঁদুর, বান্দর, কুত্তা, বিলাই আবারও আমাকে নিয়ে গাড়ির মধ্যে বসিয়ে রাখবি, তাই না? যাব না আজকে আমি তোর সাথে, তুই একাই যা। আসলে স্যার, আমার একটু কাজ ছিল, আমাকে আজকে দ্রুত বাসায় ফিরতে হবে, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। তোর যে বাসায় কি ঘোড়ার ডিমের কাজ আছে তা তো আমি ছাড়া আর কেউ জানে না। এখন তো গিয়েই সেই ছাই পচা কার্টুন দেখতে বসবি। দাঁড়া, তোকে দেখাচ্ছি কার্টুন। এত বড় সাহস আপনার, আপনি আমার মুখের উপর না করেন। আমি কিন্তু বেশি কথা বলা একদমই পছন্দ করি না। আমি আপনার বস, আপনি আমার পিএ, সুতরাং আমি যেখানে বলবো আপনাকে ঠিকই সেখানেই যেতে হবে। কিন্তু আরিয়ান ওকে একটা ধমক দিয়ে বলল, আমি যা বলেছি তাই করুন, ওকে? ডাইনোসরের বাচ্চা, দেখিস তোর কোনোদিনও ভালো হবে না। মাইশা একটা ভেঙচি মেরে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মাইশা আর আরিয়ান অফিস থেকে বেরিয়ে গেল। ওরা অফিস থেকে বেরিয়ে যেতেই অফিসের কিছু লোক নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই মাইশার যে কতগুলো ছেলে লাগে তা ও নিজেও জানে না, আর আমাদের বয়স হয়েছে আরেক। মাইশা ছাড়া কি অন্য কোনো পিয়ে সে পেল না, মায়েশাইকে ডাকতে হলো। তখনই নীরা বলে উঠল,
আমি কি মাইশার থেকে কোনো দিক থেকে কম? কিন্তু স্যারের তো আমাকে চোখেই পড়ে না। সে তো সবসময় মাইশাকে নিয়েই ব্যস্ত করে থাকে। আমার দিকে যদি একটু নজর দিত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সীমা কথাগুলো শুনে হাসতে হাসতে নীরাকে বলল, নীরা, তুমি না একটা কাজ করো, জেগে জেগে স্বপ্ন দেখো, কারণ স্যার কখনো তোমার দিকে তাকাবেও না, আর তোমার জীবনটাও ধন্য হবে না। তার থেকে বরং জেগে জেগে স্বপ্ন দেখো, একটু যদি স্বপ্নে তোমার জীবনটা ধন্য হতে পারে। নিজের বন্ধুর হয়ে সাফাই গাইছো? অবশ্য নিজের যোগ্যতা ছাড়া অন্যজনের সুপারিশে চাকরি হলে যা হয় আর কি। ওই রকম একজন বন্ধু পেতেও না যোগ্যতা লাগে, যা তোমার নেই। আর একটা কথা ভুলে যেও না, এই অফিসে আমি তোমার উপরে লেভেলে আছি, সুতরাং ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলবে, ওকে? কথাগুলো বলে সীমা ওখান থেকে চলে গেল। সীমা চলে যেতেই নীরা নিজে নিজে বলে উঠল, ইস, একবার যদি স্যার আমার দিকে তাকাতো, আমি না তোর থেকে অনেক উপরে চলে যেতাম। তখন আমিও বলতাম, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার থেকে অনেক অনেক উপরে লেভেলে আছি। আরিয়ান থানার সামনে এসে গাড়ি দাঁড় করালো। আরিয়ানকে থানায় আসতে দেখে মাইশা বলল, এ কি স্যার, আপনি থানায় আসলেন কেন? ভিতরে চলো, গেলেই বুঝতে পারবি। মাইশা আর আরিয়ান থানার ভেতরে চলে গেল। গিয়ে দেখলো ওখানে রাফাতও আছে। রাফাতকে ওখানে দেখে মাইশা অবাক হলো। মাইশা রাফাতকে জিজ্ঞেস করলো, এ কি রিফাত ভাই, আপনি এখানে? মাইশাকে দেখে রাফাত অনেক নার্ভাস হয়ে গেল। রাফাত ভাবছে, এ কি মাইশা এখানে কেন? মাইশা যদি কিছু জানতে পারে তাহলে তো কথাটা আলিয়ার কাছে চলে যাবে, আর আলিয়া জানতে পারলে আমাকে অনেক ভুল বুঝবে। কি হবে এখন? রাফাত নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, না মাইশা, একটু কাজ ছিল তো তাই আসলাম, এ আর কি। মাইশাকে দেখে সাব্বিরের কেন যেন খুব চেনা চেনা লাগলো, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না সাব্বির। আরিয়ান সাব্বিরকে মাইশার সঙ্গে ঘটে যাওয়া এতদিনের সমস্ত ঘটনা বলল। সব শুনে সাব্বির বলল, আপনার কাছ থেকে সব শুনে আমি এতটুকু বুঝলাম, এই গাড়িটা মিসিং হওয়া, ওই লোকটা বেশি হওয়া, গাড়িটা পুড়ে যাওয়া, গাড়িতে পোড়া লাশ পাওয়া, আর মাইশের সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা আমার মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে একই সুতোয় গাঁথা। সাব্বিরের মুখে কথাটা শুনে ওরা একে অপরের দিকে তাকাচ্ছে। মাইশা গাড়ি পোড়া আর পোড়া লাশের কথা শুনে কিছুটা ভরকে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠল, পোড়া গাড়ি, পোড়া লাশ মানে? আর এর সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে, সেটা তো তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। তবে আমার সিক্স সেন্স আমাকে যতটা বললো আমি আপনাদেরকে তাই বললাম। আচ্ছা, আমাকে আপনি একটা কথা বলুন তো, আপনাকে মনে হয় আমি কোথাও দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না? সাব্বিরের মুখে কথাটা শুনে আরিয়ান অবাক হলো। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে স্যার। মাইশাকে আপনি কোথায় দেখবেন? না না, এতটা ভুল হবার কথা না। ওকে আমি অবশ্যই কোথাও না কোথাও দেখেছি, তা না হলে প্রথম দেখাতে একজন লোককে এত চেনা চেনা মনে হবার কথা নয়। কত মানুষকে তো আমি প্রতিদিন দেখি, কিন্তু কাউকে তো এত চেনা চেনা লাগে না। তবে কেন এই মেয়েটাকে দেখার পর আমার এত চেনা চেনা লাগছে? সাব্বিরের কথা শুনে মাইশাও কেমন যেন একটু ঘাবড়ে গেল। সেটা সবার চোখ এড়ালেও সাব্বিরের চোখ এড়ালো না। সাব্বির কথা ঘুরিয়ে বলল, আচ্ছা শুনুন, আমি আপনাদের অভিযোগটা আমি নোট করে নিয়েছি, বিষয়টা আমি দেখবো। থানা থেকে ওরা সবাই বেরিয়ে গেল, কিন্তু আরিয়ানের মাথায় একটা কথাই ঘুরতেছে, মাইশাকে সাব্বির কি করে চেনে। ওরা চলে যেতেই সাব্বির একজনকে ডেকে বলল পুরাতন কিছু ফাইল ওকে দিয়ে যেতে। কিছুক্ষণ পর একজন এসে সাব্বিরকে পুরাতন কিছু ফাইল দিল। সাব্বির ফাইলগুলো দেখতে দেখতে হঠাৎ একটা জায়গায় ওর চোখ আটকে গেল। সঙ্গে সঙ্গে ও বলে উঠল, ও আচ্ছা, এখন বুঝলাম মাইশাকে কেন আমার এত চেনা চেনা লাগছিল। এবার আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই কেসের জটটা খুলতে চলেছে। সাব্বির তার ফোনটা বের করে একজনকে ফোন দিয়ে বলল, তার কি কোনো খবর পাওয়া গেছে? যত দ্রুত সম্ভব ওকে খুঁজে বের কর, কারণ একজনের জীবন খুব সংকটাপন্ন। ওকে যদি দ্রুত গ্রেপ্তার করা না যায় তাহলে যে কোনো মুহূর্তে সে ওকে মেরে ফেলবে। সুতরাং আমি খুব দ্রুত পজিটিভ রেজাল্ট চাই। সাব্বির ফোন রেখে দিয়ে আরিয়ানকে ফোন করে বলল আগামীকালকে মাইশাকে নিয়ে থানায় আসতে। মাইশা ছাদে দাঁড়িয়ে আছে, হালকা ঠান্ডা একটা বাতাস তুলে তুলে তার শরীরটাকে তুলিয়ে দিচ্ছে। বাতাসটা খুব ভালো লাগছে মাইশার। তবে সাব্বিরের কথাটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে মাইশার। সাব্বির মাইশাকে মনে করতে না পারলেও মাইশা ঠিকই সাব্বিরকে মনে আছে। মাইশা চায় না পুরাতন সেই অধ্যায়টা মাইশার জীবনে আবার ফিরে আসুক। হঠাৎ পিছন থেকে আরিয়ান এসে মাইশাকে টান দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, এই মাইশা, সত্যি করে বলতো, তোকে ওই সাব্বির কি করে চেনে? মাইশা কিছুটা থতমত খেয়ে বলল, আমি কি করে জানবো উনি আমাকে কি করে চিনে? হয়তো কারোর চেহারার সাথে আমার মিল পেয়েছে, তাই হয়তো বা এই কথাটা বলেছে। কেন,
কিভাবে তোকে চিনি সেটা কালকে থানায় গেলে বুঝতে পারবি। মানে হচ্ছে তোকে আর আমাকে সাব্বির থানায় ডেকেছে, কি যেন বলবে তাই। কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল মাইশা। মাইশা সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি থানায় যেতে পারবো না, তুমি একাই চলে যাও। না একদম না, আমার সঙ্গে তোকেও যেতে হবে। যেতে হবে মানে যেতে হবে, কথাটা মনে রাখিস। পরদিন সকালে ওরা দুজন থানায় গেল। থানায় গিয়ে দেখলো ওখানে রাফাতও আছে। সাব্বির ওদেরকে বসতে বলল। তারপর সাব্বির মাইশাকে উদ্দেশ্য করে বলল, মিস মাইশা, আমি জানি আমি তোমাকে মনে করতে না পারলেও তুমি আমাকে ঠিকই মনে রেখেছো। মাইশা কিছু বলছে না, গুটিসুটি মেরে চুপচাপ বসে আছে। কি মাইশা, ঠিক বলছি তো? আরিয়ান বলল, আপনি আসলে কি বলতে চাচ্ছেন সোজাসুজি খুলে বলুন। আপনি কিভাবে মাইশাকে চেনেন? ঘটনাটা কি তুমি বলবে নাকি আমি বলবো মাইশা? মানে কি সব বলছেন আপনি, কিসের ঘটনা? ঠিক আছে, তুমি যখন বলতে চাইছো না তাহলে আমি শুরু করছি। সাব্বির বলা শুরু করলো। আজ থেকে প্রায় 5 বছর আগে একটা পাচারকারী দল ঢুকেছিল এই শহরে। 6 মাসে প্রায় 200 থেকে 300 মেয়ে পাচার হয়ে গিয়েছিল এই শহর থেকে। বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল ওই পাচারকারীদেরকে ধরার জন্য, কিন্তু পুলিশ কিছুতেই সাকসেস হচ্ছিল না। হঠাৎ একদিন একটা মেয়ে দৌড়ে এসে বলল তার এক বান্ধবীকে কিছু লোক ধরে নিয়ে গেছে। সে কোনো রকমে পালিয়ে থানায় চলে এসেছে, বিদায় তাকে ধরতে পারেনি। আমি সঙ্গে সঙ্গে কন্ট্রোলে জানিয়ে দিয়েছিলাম সবাইকে সতর্ক থাকতে। সর্বশেষে দীর্ঘদিনের প্রচেষ্টায় আর ওই মেয়েটার সাহায্যে আমরা সেই পাচারকারীদের ডান হাতকে ধরতে পারি আর ওই মেয়েটাকেও উদ্ধার করতে পারি। সেই পাচারকারীকে অনেক কষ্টে কোর্ট পর্যন্ত তুলেছিলাম, কিন্তু সে অহংকার সাথে বলেছিল তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না আর কখনো তার কোনো শাস্তিও হবে না। শেষে এই মেয়েটা বলল সে সাক্ষী দেবে, তার যা যা করা দরকার সবটাই করবে ওদেরকে শাস্তি পাওয়ার জন্য। সর্বশেষ সেই মেয়েটার সাক্ষীতে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। 5 দিন রিমান্ডে 3 দিন যেতেই সে গড় করে সমস্ত কথা বলে দিল। তাদের আস্তানা, নাম, ঠিকানা সমস্ত কিছু বলে দিয়েছিল। সবাইকে আমরা ধরতে সক্ষম হয়েছিলাম, শুধু পালের কোদাকে আমরা হাতের নাগালে পাইনি। তবে খুব তাড়াতাড়ি তাকেও পেয়ে যাব। আমাদের মিশন চলছে এবং খুব তাড়াতাড়ি তা সাকসেসফুল হবে। এখন মিস্টার আরিয়ান, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন এটা আমি কেন আপনাকে বলছি, এর সাথে আপনাদের বা মাইশের কি সম্পর্ক? হ্যাঁ অবশ্যই, এখানে মাইশার কি সম্পর্ক সেটা অবশ্যই আমাকে জানতে হবে। সাব্বির মাইশার দিকে তাকিয়ে বলল, কি মাইশা এখনো চুপ করে থাকবে নাকি বাকিটা তুমি বলবে? মাইশা এবার মুখ খুলল। হ্যাঁ, সেই মেয়েটা আমিই ছিলাম। আমি সাক্ষী দিয়েছিলাম ওদের বিরুদ্ধে, আর আমার সাক্ষীতেই ওরা ধরা পড়েছিল আর ওদের শাস্তি হয়েছিল। তুমি তখন স্কলারশিপ পেয়ে বাহিরে গিয়েছিলে, তাই তুমি কিছুই জানো না। আমি মামা আর মামিকে নিষেধ করেছিলাম এই ব্যাপারে তোমাকে জানাতে, তাই তারা আজও পর্যন্ত তোমাকে এই ব্যাপারে কিছুই জানায়নি। কথাগুলো শুনে আরিয়ান আর রাফাত ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশা এত কিছু করেছে অথচ আরিয়ান কিছুই জানে না। সাব্বির আবার বলা শুরু করলো, এবার মূল কথা আসা যাক। আমি এতদিন কেসটাকে নিয়ে অন্ধকার হাতারে মরছিলাম। যখন মাইশাকে দেখি এবং কিছু ফাইল আমি ঘাটাঘাটি করি, তখন আমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল কেন কেউ মাইশাকে আক্রমণ করছে, মারার চেষ্টা করছে, আর ওই গাড়িটা পোড়া থেকে শুরু করে গাড়িতে পোড়া লাশ, এসব কিছু কেন হচ্ছে। এর কারণ হচ্ছে মাইশা। কারণ মাইশার সাক্ষীতে ওদের শাস্তি হয়েছে। পাচারকারী দলের প্রধান ব্যবসা নষ্ট হয়ে গেছে, তাই সে একজনকে হায়ার করেছে মাইশাকে মেরে ফেলার জন্য, বলতে পারেন রিভেঞ্জ। রাফাত সাব্বিরকে জিজ্ঞেস করলো, কারণ আপনি আরিয়ানের বন্ধু। ও চেয়েছিল মাইশাকে সহ ওর সাথে জড়িত প্রত্যেকটা লোককে কঠিনভাবে প্যাচে ফেলতে, এমনভাবে ফাঁসাতে যাতে করে ওরাও জেলে যায়। কিন্তু আমার আফজালের জন্য আফসোস হচ্ছে, মাঝখান থেকে ওর জীবনটা গেল। তবে আপনি চিন্তা করবেন না, খুব দ্রুত আমরা তাকে ধরে ফেলবো। আমাদের মিশন চলছে। তবে মাইশা, তোমাকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে সব সময়। তোমার লাইফ অনেক রিস্কে আছে। কিছুদিন পর পুলিশের অনেক প্রচেষ্টায় শেষ পর্যন্ত পাচারকারী দলের প্রধানকে পেয়েছিল পুলিশ, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাব্বির মাইশা আর আরিয়ানকে সতর্ক করে দিল যেন তারা সতর্ক থাকে, কারণ সে আবার তার তাণ্ডব শুরু করবে মাইশা আর তার কাছের মানুষগুলোর উপর। কি হতে চলেছে জানতে হলে সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সমাপ্ত।